আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হাজারিনাক স্যারের বইয়ের সেকেন্ড পার্টের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ রসায়নের এমসিকিউ গুলোকে সলভ করব। তো এমসিকিউ সলভের পূর্বে তোমাদেরকে একটা কথা একটু ছোট্ট করে বলে দেই, সেটা হচ্ছে এই যে এমসিকিউ গুলো সলভ করে দিব তোমাদের, আমি করব কি, এই এমসিকিউ রিলেটেড আরো যতগুলো পড়া আছে সবগুলাকে তোমাদেরকে বলে দিব। তাহলে কি হবে ভাইয়া, যে তোমাদের রিভিশনের সময় যাতে একটু ইজি হয়ে যায়। তো চলো আমরা এমসিকিউটা শুরু করি, কথা না বাড়িয়ে। তো দেখো ভাইয়া, হাজারিনাক স্যারের বইয়ের সেকেন্ড পার্ট ফোর্থ চ্যাপ্টার তড়িৎ রসায়নের প্রথম প্রশ্নে কি বলছে, চিনি এবং গ্লুকোজের দ্রবণ হলো নিচের কোনটি? কি বলছে? চিনি এবং গ্লুকোজের দ্রবণ। তাহলে ভাইয়া আমরা এই রিলেটেড সবগুলা জিনিস এক জায়গায় একটু গুছিয়ে পড়ে ফেলি। চলো ভাইয়া, ফার্স্ট অফ অল আমরা পদার্থকে কয়েক ভাগে ভাগ করতে পারি। আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করবো। প্রথমে কি পদার্থ? একটা হলো তড়িৎ পরিবাহিত হবে, জলীয় দ্রবণে তারা বিদ্যুৎ পরিবহন করে, সে পদার্থকে বলে তড়িৎ পরিবাহী পদার্থ, তড়িৎ পরিবাহী। আর যারা বিদ্যুৎ পরিবহন করে না তাকে বলে অপরিবাহী পদার্থ, অপরিবাহী। এখন অপরিবাহী পদার্থ কি কি আছে বলো তো ভাইয়া? আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। কি ছন্দ? এই যে কাকার চাপে, কাকার চাপে গন্ধ প্রসারিত হয়, গন্ধ, আচ্ছা, গন্ধ প্রসারিত হয়, প্রসারিত হয়। এই ছন্দ দিয়ে আমরা যত অপরিবাহী পদার্থ আছে সেগুলোকে মনে রাখতে পারি। দেখো এই কথে হলো ভাইয়া কাচ, পরের কথে হচ্ছে আমরা মনে রাখতে পারি হচ্ছে কাঠ, এরপরে রতে হলো ভাইয়া রাবার, চতে হলো ভাইয়া আছে হচ্ছে কি আছে বলো তো, চতে আছে হলো চিনি, চতে কি আছে ভাইয়া? চিনি। চিনির সাথে আমরা কি মনে রাখবো ভাইয়া? একটু দাঁড়াও, চিনির সাথে আমরা মনে রাখবো হলো গ্লুকোজ, চিনি এবং গ্লুকোজ। ওকে, পরতে হলো ভাইয়া পেট্রোল, পেট্রোল। এরপরে ভাইয়া গন্ধকে গন্ধক, গন্ধক। পতে হচ্ছে ভাইয়া প্লাস্টিক, প্লাস্টিক। এরপরে ততে হলো ভাইয়া, হতে হলো হীরক, আর ততে হলো ভাইয়া তারপিন। এই যে যতগুলো পদার্থ বললাম সেগুলো হলো অপরিবাহী পদার্থ। কিভাবে মনে রাখবো? কাকার চাপে গন্ধ প্রসারিত হয়, কাঠ, কাঁচ, রাবার, চিনি, গ্লুকোজ, পেট্রোল, গন্ধক, প্লাস্টিক, হীরক, তারপিন, সবগুলো হলো অপরিবাহী পদার্থ। এবার আসো তড়িৎ পরিবাহী পদার্থ। ওকে, তো এটাকে আমি একটু ক্লাসিফাই করি ফার্দার। এই তড়িৎ পরিবাহী পদার্থকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইলেকট্রনের মাধ্যমে পরিবাহিত হবে, সেগুলোকে আমরা বলবো হলো ধাতব পদার্থ। আরেকটা হলো ইলেকট্রোলাইটের মাধ্যমে প্রবাহিত হবে। কিসের মাধ্যমে ভাইয়া? আয়নের মাধ্যমে, ইলেকট্রোলাইট অথবা আয়ন, আয়নের মাধ্যমে প্রবাহিত হবে। ওকে, এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। এখন এই যে ধাতব পরিবাহী, এটা আবার ফার্দার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কিছু আছে ভাইয়া সুপরিবাহী। কি? সুপরিবাহী। এই সুপরিবাহী কোনগুলা ভাইয়া? যত ধাতু আছে সবাই হলো সুপরিবাহী। ওকে, কিছু আছে ভাইয়া অর্ধ পরিবাহী, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কিছু আছে অর্ধ পরিবাহী, এরা ধাতু অধাতু দুইয়ের মধ্যে কাজ করে। কে আছে ভাইয়া? সাতটা আছে, আমরা সবাই জানি। বোরন, একটু ইয়া হচ্ছে, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, পলেনিয়াম, স্ট্যাবিয়াম বা অ্যান্টিমনি, এবং তার সাথে হচ্ছে ভাইয়া টেলুরিয়াম। ওকে, এই সাতটা হলো ভাইয়া অর্ধ পরিবাহী। ওকে, এখন কিছু সুপার পরিবাহী আছে। সুপার পরিবাহী কোনগুলা একটু মনে রাখবা ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। সুপার পরিবাহী এর একটা উদাহরণ হচ্ছে ভাইয়া Nb3g জার্মেনিয়াম, যার সংকট তাপমাত্রাটা তোমাদের লাগবে 23 ডিগ্রি কেলভিন। ওকে, আরেকটা আছে ভাইয়া একটু মনে রাখো, YB2, যার সংকট তাপমাত্রা নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি কেলভিন। এটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা ধাতব পরিবাহী পেয়ে গেলাম, একটা সুপরিবাহী, একটা অর্ধ পরিবাহী, একটা সুপার পরিবাহী। এরপরে ভাই ইলেকট্রোলাইটের মাধ্যমে কারা পরিবহন করে? এগুলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তো আমরা বলি হলো সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে এইটাকে একটু দেখি। সবল তড়িৎ বিশ্লেষ্য।
এরপরে হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করব। ওকে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য কারা ভাইয়া? সবল তড়িৎ বিশ্লেষ্য যতগুলা লবণ আছে, শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার, শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার। ওকে, অ্যাসিড এবং ক্ষার। ওকে, আর দুর্বল কারা হবে? যতগুলা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার আছে সবগুলাই হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তো এই যে আমি তোমাদেরকে এই জিনিসটা দিয়ে দিলাম, এটা হলো টোটাল পদার্থ। এইটুকু যদি তুমি ক্লাসিফিকেশনটা পড়বা, তোমার অ্যাডমিশনে যতগুলো এমসিকিউ আসবে ইনশাআল্লাহ তোমরা সব পারবা। তো এসএস নিয়ে রাখতে পারো এটার। চলো আমরা এমসিকিউতে চলে আসি। কি বলছে দেখো, এই দেখো, চিনি এবং গ্লুকোজের দ্রবণ নিচের কোনটি হবে? অপশনের অ্যান্সারগুলো এখানে আছে। কতে বলছে তড়িৎ বিশ্লেষ্য হবে ভাইয়া? না, তড়িৎ বিশ্লেষ্য হবে না। 2 নম্বরে বলছে ইলেকট্রনীয় পরিবাহী হবে? হবে না, কারণ ইলেকট্রন মানে ধাতু। অধাতব পরিবাহী না ভাইয়া, সেটাও হচ্ছে না। কি হবে ভাইয়া? তড়িৎ অবিশ্লেষ্য। বলছিলাম না কাকার চাপে গন্ধ প্রচারিত হয়। এই যে চতে চিনি, চিনির সাথে হলো গ্লুকোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আসো পরের প্রশ্নে আসে, 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। আচ্ছা, যে গলিত সোডিয়াম ক্লোরাইড এর পরিবাহিতার কারণ কি বলো তো? গলিত সোডিয়াম ক্লোরাইড আমরা প্রথমেই বলছি এটা একটা লবণ, বুঝতে পারছো? আর লবণ মানে হচ্ছে ইলেকট্রনীয়, ইলেকট্রোলাইটিক মাধ্যমে সে পরিবহন করে। ইলেকট্রোলাইটের বাংলা কি? আয়ন। তাহলে সোডিয়াম ক্লোরাইডের কিসের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে বা পরিবাহিতার মাধ্যম কি হবে ভাইয়া? এই যে আয়ন, মুক্ত আয়ন। মুক্ত ইলেকট্রন হবে না। মুক্ত ইলেকট্রন কাদের ক্ষেত্রে? ধাতুর ক্ষেত্রে। এরা ধাতু না ভাইয়া, এটা লবণ। ওকে, মুক্ত পরমাণু বা অণু একটা হবে না। ওকে, পরের প্রশ্নে আসো। কি বলছে? সেমিকন্ডাক্টর কোন মৌলটি ব্যবহার করা হয়? একটু আগে বলছি অর্ধধাতু, যেটা ধাতু, উচ্চ তাপমাত্রায় নিম্ন তাপমাত্রায় অধাতু, এর মাঝখানে যেটা আছে সেটাকে বলে অর্ধধাতু বা অপধাতু। ওকে, এই অপধাতু রূপে ইংলিশ সেমিকন্ডাক্টর 7টা মৌল ইউজ করা হচ্ছিল। আমরা বলছি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্ট্যাবিয়াম বা অ্যান্টিমনি, পলিনিয়াম, টেলুরিয়াম। ওকে, তাহলে কি হবে আমাদের অ্যান্সার? জার্মেনিয়াম। হয়েছে ভাইয়া? পরের প্রশ্নে আসো, 4 নম্বর। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? একটু বুঝেন পড়ো তো আগে। হোয়াট ডু ইউ মিন বাই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক? এটাকে বুঝো, তারপরে আমরা জিঙ্কেরটা বের করি। ওকে, তো এটা মুছে দিই। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আগে বুঝো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে আমরা একটা সংকেত দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা বলি হলো জেড। এই জেড ইকুয়াল হচ্ছে ভাইয়া, এটা আমি নর্মালি তোমাদেরকে একটা ছবি আঁকাই। ধরো এটা একটা পাত্র, এর ভিতরে একটা দণ্ড আছে। এই দণ্ডের ভিতরে যদি তুমি বিদ্যুৎ প্রবাহিত করো, তাহলে যত 1 কুলম বিদ্যুৎ প্রবাহে প্রতি সময়ে বা প্রতি সেকেন্ডে যত গ্রাম আয়ন বা ধাতু থেকে যত গ্রাম নিষ্কাশিত হবে বা বের হবে, তার পরিমাণটাকে আমরা বলি হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করছো, তাহলে নিচে হবে বিদ্যুৎ প্রবাহের একক কিউ, তাহলে কতটুকু বের হচ্ছে, কত গ্রাম বের হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে উপরে হবে ডাব্লিউ। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইকুয়াল বলতে পারো ডাব্লিউ কিউ ইনভার্স। জেদের একক গ্রাম, আর হচ্ছে ওয়েটের একক গ্রাম, আর কুলম চার্জের একক হলো কুলম। তাহলে এর একক হচ্ছে গ্রাম কুলম ইনভার্স। এটা একটা এমসিকিউ। ওকে, এরপর আমাদেরকে কয়েকটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমাকে মাথায় রাখতে হবে। ওকে, আমি যদি এই ছবিটাকে একটু ফার্দার এক্সটেন্ড করি তাহলে তোমরা একটু ভালো বুঝবা। এই যে এটা হলো আমাদের পাত্র, যার ভিতরে আমরা একটাতে রাখি অ্যানোড, এটা হলো অ্যানোড, আরেকটাতে রাখি ভাইয়া ক্যাথোড। রেখে কি করি আমরা এটাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিই। তখন কি হয়? অ্যানোড থেকে কিছু বের হয়, ক্যাথোডে কিছু জমা হয়। এই যে প্রতি মিনিটে এই প্রক্রিয়াটা চলতেছে, এইটা আমরা বের করি হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে। ওকে, আসো এখন আমরা কয়েকটা জিনিসের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক একটু মনে রাখবো। কি? প্রথমে আমি মনে রাখবো এজি। হোয়াট ইজ ইট? সিলভার, তাই না? বাংলায় যদি বলি, আচ্ছা আমরা সিলভার দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, আর্জেন্টাম যেটা বলা হচ্ছে, এটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে বলো তো? এটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হবে 0.0018 একক কি গ্রাম পার কুলম। এরপরে আসো হাইড্রোজেন। হাইড্রোজেনে কয়টি ওয়ার্ড বলো তো ভাইয়া? হাইড্রোজেন। আমরা মনে রাখবো 4টা ওয়ার্ড আছে। তাহলে এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কে দশমিকের পর 4টা শূন্য থাকবে, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। তারপরে 1044, এটা একটু মাথায় রাখবো এগুলা। এরপরে আসো ভাইয়া কপার। কপারের কয়টা ওয়াট বলো তো?
তিনটা ওয়ার্ড না, তাহলে আমরা মনে রাখবো কপারের পর, কপারে দশমিকের পর 3টা শূন্য থাকবে, এরপরে কি হবে 3 গ্রাম পার কুলম। এরপরে মনে রাখো ভাইয়া জিঙ্ক, জিঙ্কেও আমরা মনে রাখি জিঙ্ক, জিঙ্ক জয়ের শিকারে জি উমো কয়ে, তাহলে এখানে আমি মনে রাখবো জি উমো ক, তাহলে এখানেও 3টা ওয়ার্ড, তাহলে দশমিকের পরে এরাও 3টা ঘর যাবে, যাওয়ার পরে কত হবে বলো তো 338 গ্রাম পার কুলম। এই 4টা ভাইয়া মেডিকেল অ্যাডমিশনের জন্য মনে রাখবাই, এগুলো হলো এদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ প্রতি কুলম চার্জ দিলে প্রতি মিনিটে এরা এতটুকু, প্রতি সেকেন্ডে তারা এত গ্রাম করে এখান থেকে বের করবে অথবা এখানে জমা করবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু ফার্দার এভাবে লিখতে পারি না, এই জিনিসটাকে আমরা একটু লিখতে পারি কিভাবে বলো তো, 3.38 ইন্টু 10⁻⁻⁴ গ্রাম পার কুলম লিখতে পারি না, একই জিনিস। তো আমরা এইভাবে শিখে রাখবো, বুঝতে পারছো তো? তো এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা ফিরে আসি আমাদের প্রশ্নে। কি বলছে যে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, এই দেখো 3.38 ইন্টু 10⁻⁴ গ্রাম পার কুলম। আমরা খালি এটাই পড়ি না, আমরা তার সাথে কপার হাইড্রোজেন এবং কপার হাইড্রোজেন এবং সিলভারেটটাও পড়ে নিয়েছি। ওকে, আসো পরের প্রশ্নে আসি। কি বলছে ভাইয়া, দেখো 5 নম্বর প্রশ্ন, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচাইতে বেশি কার? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অর্থাৎ হচ্ছে জেড চাইছে, এটা কার সবচাইতে বেশি হবে? আচ্ছা, একটু আগে আমরা বলছি জেড ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, বুঝতে পারছো? একটা জিনিস খেয়াল করো, জেড এর সাথে কিউ এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, কিউ কি ভাইয়া চার্জ, তাই না? এখন খেয়াল করো তো, আমরা এটাকে শর্টকাটলি মনে রাখবো, এরকম যদি কোনো প্রশ্ন আসে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কার বেশি, তখন দেখবো চার্জ কার কম, কারণ চার্জ কমলেই আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বাড়বে, তাই না? এই সিলভার কিন্তু প্রকৃতিতে সিলভার প্লাস রূপে থাকে, আর্জেন্টাম প্লাস। কপার কিন্তু 2+ হয়, কপার প্লাসও হয়, তাহলে কপারের চার্জ আমরা সর্বোচ্চটা ধরবো 2+। আয়রনের ক্ষেত্রে 2+ হয় অথবা 3+ হয়, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে কত হয় বলো তো 3+ হয়। তাহলে তুমি বুঝতে পারছো, এখানে 2+ হইতে পারে, এখানে 3+ হইতে পারে, এখানে 3+ই হচ্ছে, কিন্তু সিলভারের ক্ষেত্রে জাস্ট প্লাস হয়। তাহলে সিলভারের চার্জ কম, তাহলে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। তার সাথে সিলভারের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, তার সাথে পারমাণবিক ভর অ্যাটমিক মাস বেশি। সিলভারের ক্ষেত্রে কত 107, কপারের ক্ষেত্রে কত 63, আয়রনের ক্ষেত্রে ঠিক একইভাবে হবে। আয়রনের ক্ষেত্রে কত হয় বলো তো 55। তো এই যে অ্যাটমিক নাম্বার এটাও বেশি, আর জেড ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ, তাহলে কি হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস বাড়তেছে, চার্জ কম, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে না ভাইয়া? অবশ্যই। পরের প্রশ্নে আসো, কি বলছে? আচ্ছা, বুঝতে পারছো তো? ওকে, 6 নম্বর প্রশ্ন, এক এক ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়নকে ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? সেম প্রশ্ন, আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কোন কনসেপ্ট ইউজ করছি, একটা অ্যানোড থেকে বের হবে, ক্যাথোডে গিয়ে জমা হবে। প্রশ্নে দেখো কি বলছে, ক্যাথোডে গিয়ে সঞ্চিত হবে, তাহলে এই কনসেপ্টটাও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে বের করতে পারবো না? তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইকুয়াল উপরে ডাব্লিউ নিচে কিউ, অর্থাৎ জেড কিউ এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমি দেখবো কার চার্জ কম সেই বেশি জমা হবে। খেয়াল করতো জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়ামও 2+, কিন্তু পটাশিয়াম প্লাস, তাহলে পটাশিয়াম বেশি জমা হবে না ভাইয়া? তাহলে অ্যান্সার কি হবে পটাশিয়াম। পরের প্রশ্নে আসো, 7 নম্বর, ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? দেখছো কত সুন্দর প্রশ্ন করছে। এই প্রশ্নটার সলিউশনের জন্য আমাকে একটু এই পৃষ্ঠায় ব্যাক করতে হবে। দেখো, আমরা একটু মনে রাখবো, আমরা কয়েকটা সূত্র মনে রাখবো। এর ভিতরে একটা প্রমিনেন্ট সূত্র হলো জেড ইকুয়াল, একটু আগে পড়ে আসলাম, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ওকে, এই সূত্র থাকুক। তার সাথে আমরা আরো দুটো সূত্র একটু শিখে রাখি, সেটা হচ্ছে কিউ, এই যে চার্জ, এই কিউ ইকুয়াল হচ্ছে ভাইয়া আইটি ইকুয়াল হলো এন ই এফ। এই দুইটা সূত্র একটু শিখে রাখো। ওকে, আচ্ছা, আপাতত আমি এই সূত্রটাকে বললাম, একটু পরে আমরা সূত্রের প্রয়োগে আসব। কেন বললাম, এটা লাগবে আমাদের। আসো, কি বলছে যে ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা, মানে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা লাগবে। ওকে, একটা জিনিস মনে রাখো, 1 মোল কপার তুমি জমা করতে চাচ্ছ, 1 মোল কপার, কিন্তু
তোমার যে দ্রবণটা দেওয়া আছে সেটা কপার সালফেট রূপে আছে। আচ্ছা, যে দ্রবণটা দেওয়া আছে সেটা কপার সালফেট রূপে আছে। তাহলে এখানে কপারের চার্জ কত বলো তো? কপার 2+ না? তাহলে এটা মাথায় রাখবা ভাইয়া, যখন এটা মাথায় রাখবা কি, এটা আমি একটু লিখে দিই তোমাদের জন্য সহজ হবে। যে আচ্ছা আমরা লিখি, মনে রাখবা যে 1 মোল সমান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক। এটার মানে কি? এটার মানে হলো জেড। অর্থাৎ 1 মোল কোনো একটা ধাতুকে যদি তুমি জমা করতে চাও, তাতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে সেটা তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের উপর ডিপেন্ড করে, এবং এটা তার চার্জের উপর ডিপেন্ড করে। লাইক আমি যদি তোমাকে বলতাম অ্যালুমিনিয়াম সালফেট এর একটা সলিউশন, এখানে 1 মোল অ্যালুমিনিয়ামকে তুমি যদি জমা করতে চাও কোনো একটা পাত্রের ভেতরে, তখন কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করতে হবে, সেটা হবে তার চার্জের সমান। কি হবে ভাইয়া? চার্জের সমান। তাহলে অ্যালুমিনিয়ামে এখানে চার্জ কত ভাইয়া? আমরা সবাই জানি অ্যালুমিনিয়ামের চার্জ হলো 3+। তাহলে 1 মোল যদি অ্যালুমিনিয়াম তুমি জমা করতে চাও, তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে? 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। তাহলে তোমার প্রশ্নে বলছে ফেরাস সালফেট দ্রবণ, তাহলে ফেরাস সালফেট দ্রবণ না কপার সালফেট বলছে, যেটাই হোক, তাহলে ফেরাস 2+ অথবা কপার 2+। তাহলে কত কি অবস্থায় আছে? 2+ অবস্থায় আছে। তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে? 2 ফ্যারাডে দিতে হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা মনে রাখবো ভাইয়া, যদি অ্যানোড হোক, অ্যানোড থেকে যাবে ক্যাথোডে এসে জমা হবে। 1 মোল যদি বলে, তাহলে ওই দ্রবণে ওই মৌলটা কি অবস্থায় আছে তার চার্জের সমান বিদ্যুৎ আমাদেরকে প্রবাহিত করতে হবে। তাহলে কপার সালফেটে কপার 2+ রূপে আছে, আমি 2 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে দিব। ওকে ভাইয়া, বুঝতে পারছো আশা করি। এখন আসো পরের প্রশ্ন। কি বলছে? যে যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে একটা ইলেকট্রোডের মধ্য দিয়ে চলে, তাহলে মোট চার্জের কত হবে? এই দেখো, একটু আগে তোমাকে একটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে এই যে চার্জ কিউ ইকুয়াল হচ্ছে আইটি। দেখো তো আমাদের 8 নম্বর কোশ্চেনে কি বলছে? তড়িৎ প্রবাহ আম্পায়ার দেওয়া আছে, তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহের একক কি? আই। আই দেওয়া আছে, টাইম টিও দেওয়া আছে, কি চাইছে? মোট চার্জ কিউ চাইছে। সূত্রে বসাই দিলে পারবো না, কিউ ইকুয়াল আইটি। তাহলে কি হবে বলো তো? হাতে হাতে করা যায়। 5 × 30 মানে হচ্ছে 150। একক কি হবে? চার্জের একক হলো কুলম। তাহলে কি হবে ভাইয়া বলো তো? এটা ভুল দেওয়া আছে ভাইয়া, এটার সঠিক আনসার হবে হচ্ছে এই যে 150 কুলম। তোমরা সবসময় সঠিকটা পড়বা, বুঝছো? এই যে এটা হলো গিয়ে সূত্র, আমরা সূত্র বসাইছি, আমাদের অঙ্কটা বেরিয়ে গেছে। বুঝতে পারছি আশা করি। পরের প্রশ্ন আসো, 9 নম্বর প্রশ্ন। কি বলছে? 1 মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করা লাগবে? দেখছো, সেম কোশ্চেন। বলছি অ্যানোড থেকে যাবে, ক্যাথোডে এসে জমা হবে। একটা অ্যানোড থেকে যাওয়া আর ক্যাথোডে জমা হওয়া দুইটাই সেম জিনিস। একটা মৌল সে ওই দ্রবণে কত চার্জ নিয়ে আসে, ঠিক তার চার্জের সমপরিমাণ ফ্যারাডেই হবে তার 1 মোলের সমান। তার মানে সিলভার 1 মোল জমা করতে গেলে সিলভার নাইট্রেট দ্রবণে সিলভারের চার্জটাকে আমাকে বুঝতে হবে। এখানে সিলভার প্লাস রূপে আছে, তার মানে 1+ 1 ফ্যারাডে লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ফ্যারাডে। বুঝতে পারছো তো? আচ্ছা, পরের প্রশ্ন আসো, 10 নম্বর। সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? এইটা আমি তোমাদেরকে প্রসিডিওরটা দেখাই দিব, কিন্তু তোমরা অ্যান্সার বলবা এটা কি ক্যালকুলেটর ছাড়া সম্ভব কিনা। ওকে, আসো। আমি 60 মিনিট দেওয়া আছে, আর হচ্ছে 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা আমি জানি। 60 মিনিট 5 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা আমি এটা এখানে লিখে ফেলি। কি দেওয়া আছে? 60 মিনিট আর 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের টাইম দেওয়া আছে, আর হচ্ছে তড়িৎ প্রবাহ দেওয়া আছে। আমরা কি জানি বলো তো? এই যে কিউ ইকুয়াল আইটি, এটা আমরা জানি। আইটি ইকুয়াল কি? এন ই এফ। ওকে, তাহলে আমরা লিখতে পারি না আইটি ইকুয়াল এন ই এফ? আমার চাইছে হচ্ছে কত গ্রাম জমা হবে। তাহলে এন সমান আবার কি লিখতে পারি বলো তো? W/m EF, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব? আমার W চাইছে, তাহলে W সমান কি হবে? MIT। MIT কিন্তু অন্য MIT। আচ্ছা,
ডিভাইডেড বাই ইএফ। আমরা সবগুলো একবারে নিয়ে আসলাম। এখন আমি জাস্ট তোমাকে বলে দেই কোন মূলের ক্ষেত্রে বলছিল ভাই, একটু দেখি। সিলভার নাইট্রেট, তাহলে সিলভার জমা করতে হবে। তাহলে সিলভারের আমাদের অ্যাটমিক মাস জানা লাগবে। বলো সিলভারের অ্যাটমিক মাস কত? সিলভারের পারমাণবিক সংখ্যা 47, অ্যাটমিক ভর হচ্ছে 107। তাহলে এখানে 107 বসাও। আই দেওয়া আছে দেখো 5 অ্যাম্পিয়ার, 5 বসাও। টি দেওয়া আছে দেখো 60 মিনিট, তাকে 60 গুণ 60 করে সেকেন্ডে আনো। তাহলে কত হবে? 60 ইন্টু 60। আর ইলেকট্রন কি, যে চার্জ, যেহেতু সিলভার তাহলে সিলভারের চার্জ কত? +1, তাহলে 1। আর এফ এর ভ্যালু কি? 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। ওকে, তো তুমি যদি এইটাকে ক্যালকুলেশন নিজে নিজে করতে পারো তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তো আমি নিজে ক্যালকুলেশনটা করে রাখছিলাম। এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে হলো প্রায় 1210 সেকেন্ড। কত আসে ভাইয়া? 1210 সেকেন্ড। এটাকে আমি যদি মিনিটে কনভার্ট করি, নিয়ার অ্যাবাউট 20 মিনিট আসে। তাহলে আমার সরি 20, আমাদের হচ্ছে টি চাইছিল তো হ্যাঁ, তাহলে টি চাইলে আমরা হচ্ছে ডাব্লিউটাকে নিচে রাখবো। তা এখান থেকে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, টি না ডাব্লিউ চাইছিল। এটাই হবে আমাদের অ্যান্সার। এটা একটু ক্যালকুলেশন করো তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটা সঠিক না, তুমি এটাকে ক্যালকুলেশন করা লাগবে। এখন কথা হচ্ছে ভাইয়া, ক্যালকুলেশন অ্যান্সার যেই আসুক, তোমার কি মনে হয় তুমি পরীক্ষার হলে বসে এই ক্যালকুলেশনটা তুমি করতে পারবা? তোমার কি এত মাথা ঠান্ডা থাকবে? আসলে থাকবে না। তবে তোমরা ট্রাই করতে পারো। আমার সাজেশন থাকবে, এত বড় বড় যদি ক্যালকুলেশন আসে, তোমরা ক্যালকুলেটর ছাড়া নিজে একবার ট্রাই করে অপশনটাকে একটু মাথায় রাখবা। কারণ এগুলো পরীক্ষার হলে বসে তুমি করার মতো সময় পাবা না, বুঝতে পারছো? আমি প্রসিডিওরটা তোমাকে জাস্ট বলে দিলাম, তোমরা নিজের একবার ট্রাই করে দেখতে পারো। আসো তাহলে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল যে সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট ধরে টি দেওয়া ছিল, আম্পায়ার দেওয়া ছিল, আই দেওয়া ছিল, কত গ্রাম জমা হবে, অর্থাৎ ডাব্লিউ চাইছিল। আমরা ওই সূত্র দিয়ে বের করতে পারি। ওকে, তো আসো ভাইয়া পরের প্রশ্নে আসি। আচ্ছা, আমরা পরের প্রশ্ন দেখি। 11 নম্বর কি বলছে দেখো, সেম কোয়েশ্চেন বলছে সিলভার নাইট্রেট দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করা হলো। তাহলে আই দেওয়া আছে না, কতক্ষণ টি চাইছে, কতক্ষণ বিদ্যুৎ প্রবাহ করা হলে, এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করা হলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হবে, অর্থাৎ ডাব্লিউ দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে বের করবা? ওই যে আগের সূত্র আমি জাস্ট একবার লিখি যে আইটি ইকুয়াল কি ডাব্লিউ বাই এম ইএফ। আমার চাইছে হচ্ছে টি, তাহলে টি এক পাশে রাখো, বাকিগুলোকে অপর পাশে নিয়ে দাও। ডাব্লিউ ইএফ ডিভাইডেড বাই আইটি আইএম। দেখো তো ভাই, ডাব্লিউ এর ভ্যালু 1.61 দেওয়া আছে, ই এর ভ্যালু সিলভারের ক্ষেত্রে 1+, তাহলে ই এর ভ্যালু কত হবে? ই এর ভ্যালু হবে 1, এফ এর ভ্যালু 96,500, আই এর ভ্যালু কত? 1.2, এই যে দেওয়া আছে। আর এম এর ভ্যালু কত? সিলভারের আণবিক ভর কত ভাইয়া? আণবিক ভর সিলভারের ক্ষেত্রে 107। যদি তুমি বসাও তাহলে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। কিন্তু আবারও সেম কথা ভাইয়া, এত বড় ম্যাথ তুমি তো করার সময় পাবা না। আমি সাজেস্ট করব যে তোমরা একবার প্রসিডিওরটা জানলা, এই রিলেটেড যদি এক কথার প্রশ্ন আসে তোমরা পারবা। বাট যদি তোমাকে এমন একটা কোয়েশ্চেন দিয়েও দেয়, আমি বলবো যে ফার্স্ট অফ অল তুমি ক্যালকুলেটর দিয়ে করো, সূত্র বসাও, অ্যান্সার মিলে যাবে। করার পরে অপশনটা মনে রাখো, কারণ এমন হয়েছে যে মেডিকেলে হুবহু কোশ্চেন তো তুলে দেয়, এরকম দুই একটা ম্যাথ চলে আসে, তো সেগুলা মনে রাখা আই গেস সেফ অপশন। ওকে, পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো, 12 নম্বর কোশ্চেন। দেখো ভাইয়া সেম কোশ্চেন, আমি বলবো সেম। দেখো তোমার আই দেওয়া আছে মিলি অ্যাম্পায়ার, তুমি অ্যাম্পায়ারে করে 1000 দিয়ে ভাগ দাও। টাইমও দেওয়া আছে, ক্যাথোডে কি পরিমাণ জমা হবে ডাব্লিউ। তাহলে এইটার এটা সেম, এইটার এটা সেম, সবাই সেম না, একটা সূত্র দিয়ে হবে যে হচ্ছে কিউ ইকুয়াল আইটি ইকুয়াল এন ই এফ। ওকে, পরের প্রশ্ন আসো। 13 নম্বর, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডের চার্জ দ্বারা ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? একটু আগে বলছিলাম 1 মোল জমা করতে তার চার্জের সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হয়, অর্থাৎ তত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করতে হয়। এখন জিনিসটাকে উল্টাই দিছে, বলছে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করব, কতটুকু তৈরি হবে? ওকে, তাহলে একটু আমি যদি তোমাদেরকে এক কথায় ম্যাথগুলো করাতে, এটা বেটার সেফ জোন, তুমি একটা বুঝলেই সব পারবা। কেমন? এই যে কপার, এই জলীয় দ্রবণে কি হিসেবে থাকে বলো তো ভাইয়া? কপার 2+ রূপে থাকে। আমি বলছিলাম সে যদি 1 মোল জমা করতে চায়, 1 মোল, তাহলে তাকে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা লাগতো। আর কপার 1 মোল সমান কত গ্রাম বলো তো? কপারের
অ্যাটমিক নাম্বারটা হলো 29 আর পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া 63 গ্রাম, তাই না? আচ্ছা, হ্যাঁ 63 গ্রাম। তাহলে 1 মোল বা 63 গ্রাম কপার জমা করতে কপার 2+ 2 ফ্যারাডে বিদ্যুৎ দেওয়া লাগতো, বুঝতে পারছো? কিন্তু আমরা কি করলাম, 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করলাম, তাহলে কতটুকু জমা হবে ওই কিক নেমে করো। 2 ফ্যারাডে দিয়ে 63 গ্রাম, 1 ফ্যারাডে দিয়ে কি হবে 63 ডিভাইডেড বাই 2, তার মানে কি 31.5 গ্রাম। এই যে 31.75 কাছাকাছি যেটা সেটাই অ্যান্সার, বুঝতে পারছো? একটা লাইনই মনে রাখো যে একটা জলীয় দ্রবণে কোনো একটা মৌল কত 1 মোল ক্যাথোডে জমা করা বা অ্যানোড থেকে ভাঙা, এইটা করতে ওই মৌল যে জলীয় দ্রবণ আছে, অর্থাৎ কপার কপার সালফেট রূপে থাকবে, সিলভার সিলভার ক্লোরাইড রূপে থাকতে পারে, তার চার্জের সমপরিমাণ ফ্যারাডে প্রদান করা লাগবে। এটা মনে রাখো, তারপরে তুমি ওই কিক নিয়মে করে দাও, বুঝতে পারছো? আচ্ছা, আই গেস ক্লিয়ার। 1 মোল সমান যেহেতু 63 গ্রাম, আর 1 মোল আবার হচ্ছে 2 ফ্যারাডে প্রবাহিত করা লাগবে, তাহলে 1 ফ্যারাডে দিয়ে তোমাদেরকে অর্ধেক পরিমাণ কপার তুমি সঞ্চিত করতে পারবা। ওকে, আসো পরের প্রশ্নে আসি। আচ্ছা, সেম প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন। কপার সালফেটে কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, টি দেওয়া আছে, কতটুকু জমা হবে? আচ্ছা, কত সংখ্যা, তার মানে এন, তার মানে ডিরেক্ট সূত্র এটা কি হবে ভাইয়া, আইটি ইকুয়াল এন ইএফ। তোমার এন চাইছে, আইও দেওয়া আছে, আলহামদুলিল্লাহ, আইও দেওয়া আছে, টিও দেওয়া আছে, ই এর ভ্যালু কি হবে কপারের ক্ষেত্রে, কপার 2+ এর ক্ষেত্রে ই এর ভ্যালু হবে 2, আর এফ এর ভ্যালু তুমি জানো, ক্যালকুলেটরে বসাই দিলেই হবে। কিন্তু তুমি যদি 96,500 দিয়ে কোনো কিছুকে ভাগ বা গুণ করো, তুমি কি আদৌ পরীক্ষার হলে বসে করতে পারবা? পারবা না। তাই আমি বলবো ভাইয়া মনে রাখো, একটু প্রথমবার করো ক্যালকুলেটর দিয়ে, তারপর একটু মনে রাখো, মনে রাখার চেষ্টা করো। ওকে, আসো পরের প্রশ্ন আসে। কি বলছে 15 নম্বর প্রশ্ন, যে এই যে জিঙ্ক সালফেট দ্রবণে 1 কুলম বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কতটুকু হবে? আমরা জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পড়ছি, 0.3 পরে গিয়ে 338 গ্রাম পার কুলম, তো ওটার কাছাকাছি যেটা সেটাই আমাদের অ্যান্সার হবে। কারণ কি, আমরা বলছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেটের ভ্যালু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাই না? তার মানে কি গ্রাম কুলম ইনভার্স, 1 কুলমে কত গ্রাম জমা হচ্ছে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 1 কুলম দিলা কতটুকু জমা হবে জিঙ্কের ক্ষেত্রে, 0.000। তো এক্স্যাক্টলি সঠিক অ্যান্সারটা এখানে দেওয়া নাই, কিন্তু ওর কাছাকাছি এইটাই সবচেয়ে ক্লোজ অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভাইয়া এটাই। ওকে, পরের প্রশ্ন আসো। কি বলছে দেখো, 16 নম্বর প্রশ্ন। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে? দেখছো, ক্রোমিয়াম সালফেটের দ্রবণ থেকে তুমি ক্রোমিয়ামটাকে আলাদা করতে চাচ্ছ, অর্থাৎ একটা দ্রবণ, এই যে এখানে তোমার দ্রবণ আছে, দ্রবণটা কিসের বলো তো, ক্রোমিয়াম সালফেটের, এখানে অ্যানোড আছে এখানে ক্যাথোড আছে, তুমি ক্রোমিয়াম কি রূপে থাকে 3+ রূপে থাকে, সেখান থেকে তুমি ক্যাথোডে জমা করতে চাচ্ছ, তাহলে তোমাকে কি বলছে 3 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে কতটুকু জমা করতে পারবা? আচ্ছা বলো তো ক্রোমিয়ামের চার্জ কত? ক্রোমিয়ামের চার্জ হচ্ছে ভাইয়া 3+, তার মানে 1 মোল জমা করতে কত ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে? 1 মোল জমা করতে ভাইয়া 3 ফ্যারাডে দিতে হবে, তাই না? 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে, তুমি 3 ফ্যারাডে বিদ্যুৎ দিছো, তার মানে 1 মোল জমা হবে। 1 মোল ক্রোমিয়াম মানে কত? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, আর অ্যাটমিক মাস কত ভাইয়া ক্রোমিয়ামের বলো তো? 51 এর আশেপাশে বা 52, তাহলে এর কাছাকাছি কোনটা আছে এটা, তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে, তাই না? আসো পরের প্রশ্নে আসি, বুঝতে পারছো তো আশা করি, ওই কি নিয়ে এটা করবা বেটার। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। অ্যালুমিনিয়াম 3+ এর থেকে অ্যালুমিনিয়াম, তার মানে কি ওই যে সেম কথা, অ্যালুমিনিয়াম দ্রবণে ছিল সেখান থেকে তুমি অ্যানোডে এসে ক্যাথোডে এসে জমা করতেছো, এটাই, এটার মানে এটা। ওকে, এ বিক্রিয়ায় 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদন করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হবে? এটাও সেম কথা, দেখো অ্যালুমিনিয়াম 3+, তার মানে আমি যদি 3 ফ্যারাডে বিদ্যুৎ দিতাম 1 মোল জমা হইতো, 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম, তাই না? এখন তুমি দিছো, তুমি কি দিছো, এটা হলো কি আমাদের কিওয়ার্ড, তুমি কি করছো 9 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে চাচ্ছ, এই যে 9 গ্রাম, তাহলে তোমাকে কত ফ্যারাডে লাগবে বলো? 27
গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে তোমার 3 ফ্যারাডে লাগে, 1 কম 9 বেশি। আচ্ছা আমি কি উইকিং নেমে করতেছি? হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেছে না 1 ফ্যারাডে। দেখছো কত সহজ। তার মানে আমি যেটা বুঝাইতে চাইলাম, 1 মোল ইকুয়াল তার পারমাণবিক ভর ইকুয়াল হলো তত ফ্যারাডে। কত ফ্যারাডে? তার চার্জের সমান ফ্যারাডে লাগবে। এটাই হলো আমাদের বিষয়। ওকে, তুমি যদি এটা বুঝো তুমি সব অ্যান্সার পারবা ভাইয়া। পরের প্রশ্নে আসি, কি বলছে? 17 থেকে 18-তে আসো। 1 মোল বা 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? এই দেখো 3 ফ্যারাডে লাগবে, কারণ অ্যালুমিনিয়ামের চার্জ কত ভাইয়া? 3+। তাহলে 1 মোল জমা করতে কত ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে লাগবে। দ্যাট ইজ অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা পরের প্রশ্ন 19। বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, টিন ক্লোরাইড এর মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কোন ধাতুর সর্বাধিক মোল সংখ্যার পরিমাণ জমা হবে? প্রশ্নটা কত মজার দেখছো? আমি একটু আগেই বলছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল W/Q, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল W/Q। আবার আমি বলছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল NEF। এখন একটা জিনিস বলো তো, এখান থেকে বলতে পাও না তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইজ প্রপোর্শনাল টু N, পরমাণুর সংখ্যার সমানুপাতিক। আবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই সূত্র থেকে বলতে পাও না ইজ ব্যস্ত আনুপাতিক অফ 1/Q, অর্থাৎ চার্জের ব্যস্ত আনুপাতিক। তাহলে এই দুটো সূত্রকে যদি তুমি মার্জ করো তাহলে বলতে পারো না N ইজ ব্যস্ত আনুপাতিক অফ 1/Q। তার মানে কি, চার্জ বাড়লে পরমাণুর মোল সংখ্যা কমবে। খেয়াল করো, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, টিন 4+, তাহলে বলো কার পরমাণুর সংখ্যা বেশি হবে? অবভিয়াসলি ভাইয়া সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? ওকে, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড। আসো পরের প্রশ্নে আসি। দেখো 20 নম্বর, নিচের কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়? আসো আমরা এই রিলেটেড একটা ব্যাপার সব একবারে দেখে আসি। কি প্রশ্ন করছে? জারণ তড়িৎদ্বার। দেখো এটা একটা পাত্র, আচ্ছা বেশি বড় আঁকায় ফেলছি তো, দাঁড়াও একটু ছোট করে আঁকাই। ধরো এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে একটা প্রান্তে আমরা অ্যানোড রাখলাম, এটা হলো অ্যানোড, আরেকটা প্রান্তে আমরা ক্যাথোড রাখলাম, এবং এদের ভিতরে আমি বিদ্যুৎ প্রবাহিত করলাম। তাহলে কি হবে? একটা সময় পরে অ্যানোড থেকে কিছু বের হবে, ক্ষয় হবে, এবং সেটা ক্যাথোডে গিয়ে জমা হবে। এটা হলো যে একদম জেনারেল কনসেপশন। বুঝতে পারছো এটুকু? এখন এই যে অ্যানোড থেকে বেরোচ্ছে, অ্যানোডে সে ধাতু ছিল, সে যখন জলীয় দ্রবণে আসলো, এটা হলো জলীয় মাধ্যম, এটা কি জলীয় মাধ্যম, তখন কিন্তু ধাতুটা আয়নে পরিণত হলো। তাহলে আয়নে পরিণত হলো কিভাবে? ইলেকট্রন ছেড়ে দিয়ে। তাহলে অ্যানোড থেকে কি হচ্ছে? একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে জলীয় মাধ্যমে আয়ন হিসেবে আসতেছে। তাহলে বলো তো ভাইয়া, অ্যানোডে কি হলো? ইলেকট্রনের সারণ মানে জারণ না, তাহলে অ্যানোডে কিন্তু জারণ হয়। আমি এটা কিভাবে মনে রাখতাম জানো? এই যে অ্যানোড না, অ্যানোড, অ্যানোডের লাস্টে কি আছে বলো তো? ড আছে, ডটাকে টিয়া করো, বর্গীয় জ হয়ে যায়, তাহলে সেখান থেকে হলো জারণ। বুঝতে পারছো? তাহলে ক্যাথোডে কি হবে? জলীয় মাধ্যম থেকে ধাতুগুলো ক্যাথোডে জমা হবে, আয়ন থেকে ধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে। ওকে, এখন যে জারণ করে তা সে কি বলতো? যে জারণ করে সে কিন্তু আসলে বিজারক। সে কি? বিজারক। আর যে বিজারণ করে সে কিন্তু আসলে জারক। তাহলে অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে কি হচ্ছে? জারণ হচ্ছে। কার? বিজারকের। তাহলে কি হচ্ছে? একটা ধাতু এম, সে ইলেকট্রন ত্যাগ করছে, করে M+M2+ ইলেকট্রন ত্যাগ করছে। আর ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে বিজারণ হচ্ছে। কি হচ্ছে? বিজারণ হচ্ছে, হয়ে একটা ধাতু, ধরো একটা ধাতু এম, সে 2+ ছিল, সে দুটা ইলেকট্রন গ্রহণ করলো, করে এম এ কনভার্ট হইলো। এই জিনিসটাই হয়। বুঝতে পারছো? অ্যানোড থেকে যাবে ক্যাথোডে রিসিভ করবে, অ্যানোড থেকে জলীয় দ্রবণে যাওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারণ করবে, জলীয় দ্রবণ থেকে এক ক্যাথোডে আসার সময় ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। দিস ইজ দ্য প্রসেস। আই গেস তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে বলো তো? যে কোনটি জারণ প্রক্রিয়া?
অ্যানোডে যেটা হচ্ছে সেটাই জারণ প্রক্রিয়া, অ্যানোডে কি হয়, ইলেকট্রনের সারণ হয় ভাইয়া। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে, এটাই আমাদের অ্যান্সার। বাকিগুলোই দেখো ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে, দেখলে তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো তো? আচ্ছা, পরের প্রশ্ন আসো। নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া? ভাইস ভার্সা, কপার 2+ থেকে কপার কনভার্ট হচ্ছে, এটাই তো বিজারণ প্রক্রিয়া ভাইয়া। আসো পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। অ্যানোড্রুপি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আগে বলো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে কি? জারণ, ইলেকট্রনের সারণ। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এর সাথে নিচের কোনটি ক্যাথোড রূপে ব্যবহার করা যায়? বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন জানো? আসো, এটা কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি না দেখালে তোমরা বুঝবা না। আচ্ছা, তোমরা জানো অলরেডি, তাও একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা তড়িৎ যে রাসায়নিক সক্রিয়তার সিরিজ আছে, এটা একটা সিরিজ দিয়ে পড়ি। সেই সিরিজটা কি বলো তো? শুরু করি। প্রথমে হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তারপরে মনে রাখবা সেটা হলো সোডিয়ামের ছোট ভাই হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হলো অ্যালুমিনিয়াম। তারপর এটা আমি এভাবে মনে রাখতাম, 25, 30, 24, 26। 25-এ ম্যাঙ্গানিজ, 30-এ জিঙ্ক, 24-এ ক্রোমিয়াম, আর 26-এ হচ্ছে আয়রন। আর ভুলতাম না, ওকে। এরপরে মনে রাখতাম, তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে হচ্ছে কনিসন পাবো। কি? কনিসন পাবো। পাবো কতে হলো ক্লোবাল্ট, সবগুলো তো ছন্দ লাগে না, তাই এটা নিলাম। নিতে নিকেল, সনে 3, আর পাবোতে লেড। তারপরে কুলাঙ্গার, হাজি আজ পিটাবে আমায়, ওকে। তাহলে কুলাঙ্গারে হচ্ছে কপার, হাজিতে মার্কারি, আজ এটা আমায়, তার মানে হচ্ছে গোল্ড। আর এর মাঝখানে আছে কোথাও হাইড্রোজেন। এই যে সিরিজটা লিখলাম, এটা হচ্ছে তোমরা সবাই জানো সক্রিয়তার সিরিজ। এই সক্রিয়তার সিরিজ থেকে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতেই হবে ভাইয়া। সেটা হচ্ছে এইভাবে নিচের দিকে নামতেছে, আর নিচের দিকে নামা না বলে আমি উপরের দিকে বলি। সবার উপরে যেটা আছে সে হবে সবচাইতে শক্তিশালী বিচারক, ওকে। আমি একটাই পড়বো, তাহলে নিচের দিকে যারা আছে যারা জারক, উল্টা ভাইস ভার্সা। এই বিচারক মানে হলো সে জারণ করবে, জারণ ঘটাবে। জারণ ঘটানো মানে হলো ইলেকট্রনের সারণ। ইলেকট্রন কোথায় সারে ভাইয়া? অ্যানোডে সারে, তার মানে এটা অ্যানোডের দিকে যাবে, ওকে। বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে উপরে যে থাকবে সে হবে অ্যানোড, জারণ, বিজারক। নিচে যে থাকবে সেটা হবে তার ভাইস ভার্সা। তাহলে যদি সাপোজ অ্যালুমিনিয়ামকে তুমি যদি অ্যানোডে পাঠাইতে চাও, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে নিচের যে কোনো একটা মৌল তুমি জলীয় দ্রবণে নিলে অ্যালুমিনিয়ামটা অ্যানোডে যাবে, এগুলা ক্যাথোডের দিকে যাবে। কিন্তু উপরের যদি একটা নাও, উপরেরটা তো আরো বেশি সক্রিয়। ইয়াল্লা, কি হলো? উপরেরটা তো আরো বেশি সক্রিয়, একটু বড় করে দিই। এই যে ঠিক আছে, কি হয়ে গেছে, টাচ লাগছিল। তার উপরটা আরো বেশি সক্রিয়, তাই তো হবে না। এটাই হলো ব্যাপার ভাই, এটা হলো সক্রিয়তার সিরিজ। এই সক্রিয়তার সিরিজ মাথায় রাখবা। কি? লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, 25, 30, 24, 26। পরেরটা হলো কনিসন পাবো, আর এটা হলো কুলাঙ্গার, হাজিয়াস পিটাবে আমায়, ওকে। এটা দিয়ে মনে রাখবা। এখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালিতে কেন লিখছি জানো? এই যে এতটুকু সে ডিরেক্ট পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই যে এতটুকু সে স্টিম পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই যে এতটুকু সে কোন প্রক্রিয়ায়? উত্তপ্ত অবস্থায় পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আর এতটুকু সে হাইড্রোজেন প্রতিস্থাপন কখনোই করে না। এটার জন্য আমরা আলাদা আলাদা কালারে লিখছি, ওকে। তো আসো ভাইয়া আমরা কোশ্চেনটা সলভ করি। অনেক কিছু বলে দিয়েছি, খেয়াল করো। এই যে অ্যানোড রূপে তুমি যদি জিঙ্ক ইউজ করতে চাও, তাহলে ক্যাথোড রূপে কোনটা ইউজ করতে হবে? জিঙ্কের নিচে যারা আছে তাদেরকে ইউজ করতে হবে। খেয়াল করো, অ্যালুমিনিয়াম ধাতু সে উপরে আছে, ম্যাগনেসিয়াম উপরে আছে, ক্যালসিয়াম উপরে আছে, তাহলে আমরা কোনটা ইউজ করবো? অবশ্যই গ্লোবাল ইউজ করবো। ক্যাথোড রূপে সক্রিয়তা সিরিজের নিচেরটাকে ইউজ করতে হবে, ওকে। আসো পরের প্রশ্নে আসি। 23 নম্বর প্রশ্নে বলছে জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বারে জারণ বিভব যথাক্রমে দেওয়া আছে এত এত। ইএমএফ চাইছে। আসো ভাই, আগে আমি ইএমএফটাকে পুরাটা বলি। এই যে তোমার এক জায়গায় হলো জারণ, আরেক জায়গায় হলো বিজারণ, তাই না? ইএমএফ মানে হচ্ছে জারণ বিভব প্লাস বিজারণ বিভব। কি? জারণ বিভব প্লাস বিজারণ বিভব।
তাহলে এখন বিভব, আচ্ছা জারণ বিভব মানে কি বলতো, এম থেকে M2+ হওয়া, প্লাস বিজারণ বিভব মানে কি ভাইয়া, M2+ থেকে M হওয়া। আশা করি তুমি এতক্ষণের লেকচার যদি করে থাকো এটা বুঝতে পারছো, ইলেকট্রন ছাড়লে জারণ হবে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হবে। তাহলে এই দুইটা যোগফল হলো কি আমাদের টোটাল ইএমএফ, জারণ বিভব প্লাস বিজারণ বিভব। এখন তোমার যদি এম বিজারণ বিভবের ক্ষেত্রে কি হবে, পরীক্ষার প্রশ্নে কি করবে, এইভাবে দেওয়া থাকবে, কিভাবে, M+M2+, সাপোজ এইভাবে দেওয়া আছে বিজারণ বিভব। তোমার তাহলে কি করতে হবে, বিজারণ মানে কি, আগে M2+ পরে প্লাস, তাই না, এরকম করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে। এখন এটার ভ্যালু সাপোজ +0.28 ভোল্ট, কত, +28 ভোল্ট। তাহলে উল্টাই যখন যাচ্ছে তখন কি হয়ে যাবে ভাইয়া, -0.28 ভোল্ট হয়ে যাবে। বুঝতে পারছো যে আমার বিজারণ মানে কি, ইলেকট্রনের গ্রহণ। তাহলে M থেকে M2+, এটা তো জারণ, কারণ ইলেকট্রন ছাড়ছে। তাহলে একটা ধাতুর জারণ বিভব দেওয়া আছে, বিজারণ বিভব কত হবে, সেম কিন্তু উল্টা, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে। এটাই হলো পার্থক্য। এটা কেমনে বুঝবা, উপরেরটা হবে জারণ, নিচেরটার বিজারণ। তাহলে যদি দুইটারই জারণ বিভব দেওয়া থাকে, যে সক্রিয়তা সিরিজের উপরে তার জারণ বিভব ক্যালকুলেট করব, আর যে সক্রিয়তা সিরিজের নিচে তাকে কি করব, জাস্ট উল্টাই দিব, প্লাস থাকলে মাইনাস, তাহলে আমাদের বিজারণ বিভবের মান হয়ে যাবে। আর সমস্যা নাই, ম্যাক্সিমাম দেওয়া থাকে, তাও কিছু বিজারণ বিভব বা জারণ বিভবের মান তোমরা মুখস্থ রাখবা ফর মেডিকেল অ্যাডমিশন। ওকে, আমি এগুলো বলে দেবো, সমস্যা নেই। তো আসো ভাইয়া আমরা আগে কোশ্চেনটাকে সলভ করি। কি বলছে দেখো, কয় নম্বর কোশ্চেন ছিল, এই যে 23 নম্বর প্রশ্ন, জিঙ্ক এবং সিলভার। তাহলে বলো তো, জিঙ্ক ওপরে সিলভার নিচে না সক্রিয়তা সিরিজে, তাহলে জিঙ্কের জারণ হবে, তাহলে আমি বলতে পারি জিঙ্ক 2+ কনভার্ট হবে, আর সিলভারের বিজারণ হবে, তার মানে সিলভার প্লাস থেকে সিলভারে কনভার্ট হবে না। তাহলে এইরকম ভাবে দিলে আমাদের সঠিক দেওয়া ছিল, কিন্তু খেয়াল করো, আচ্ছা সঠিকই দেওয়া আছে, সমস্যা হয়নি। তাহলে ইএমএফ কত হবে, ইএমএফ মানে জারণ বিভব প্লাস বিজারণ বিভব। তাহলে এই দুটো যোগ করো, +0.76, আর হচ্ছে, আচ্ছা এখানে আচ্ছা এই যে দেখো 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 কি বলছে, দুইটারই জারণ বিভব দেওয়া আছে, আর আমার ইএমএফ মানে কি, জারণ বিভব প্লাস বিজারণ বিভব। তাহলে জিঙ্কের জারণ বিভব এটা, জিঙ্কের তো জারণই হয়েছে, কিন্তু বলো তো সিলভারের কি হয়েছে, বিজারণ হয়েছে না। তাহলে কি হবে, আমাকে উল্টাই নিতে হবে। তাহলে উল্টাই নিলে কি হবে, জাস্ট প্লাস সামনে আসবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এই দুটো যোগ করে দাও 0.8, এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে 1.56 হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি ভাইয়া বুঝতে পারছো, ঠিক আছে না। পরের প্রশ্ন আসি, কি বলছেন, প্লাটিনাম যুক্ত হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস অর্ধকোষটি কি প্রকারের অর্ধকোষ হবে, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। আসো ভাইয়া, যতগুলো অর্ধকোষ আছে আমরা এক জায়গায় পড়ে ফেলি, তাহলে তোমার জন্য বোঝা সহজ হবে। দেখো কয়েকটা অর্ধকোষ আসে, প্রথম কথা হচ্ছে ধাতু ধাতুবায়ন অর্ধকোষ, ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ মানে কি ভাইয়া, সাপোজ প্রথমে আসে ম্যাগনেসিয়াম, সেখান থেকে হয়ে গেল ম্যাগনেসিয়াম 2+, তাহলে এটা হলো ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ। ওকে, 2 নম্বরে আসো, কি বলছে যে ধাতু প্লাস ধাতুতে অদ্রবণীয় অর্ধকোষ, অদ্রবণীয় মানে সে প্রথমে ধাতুই ছিল, পরবর্তীতে তার যে ভার্সনটা হলো সে আর অদ্রবণীয় হয়ে গেল। এর উদাহরণ কি, মার্কারি, সে কি হলো মার্কারি প্লাস হয়ে মার্কারি ক্লোরাইড তৈরি করলো। এটার নাম ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এটার নাম হচ্ছে ভাইয়া ক্যালোমেল, ক্যালোমেল, এটা একটু মাথায় রেখো ভাইয়া। এইটাতে পরিণত হলো, এটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে ধাতু ধাতুতে অদ্রবণীয় অর্ধকোষের উদাহরণ। এরপরে আসো ভাইয়া ধাতু অ্যামালগাম অর্ধকোষের উদাহরণ, অ্যামালগাম, আমি মনে রাখতাম অ্যামালগাম, এ আছে না শুরুতে, সোডিয়াম লাস্টে এ আছে না, তাহলে সোডিয়াম যুক্ত মার্কারি, এটা হচ্ছে ধাতু ধাতুর অ্যামালগামের উদাহরণ। তাহলে ধাতু ধাতুতে অদ্রবণীয় মার্কারি ক্লোরাইড, ধাতু অ্যামালগাম অর্ধকোষ সোডিয়াম মার্কারি। খুব ভুল করে সবাই, একটু মনে রাখো। 4 নম্বরে আমরা মনে রাখবো ভাইয়া জারণ বিজারণ অর্ধকোষ, জারণ বিজারণ অর্ধকোষ, এটা কি হবে বলতো, এটার উদাহরণ হতে পারে Fe2 থেকে Fe3+, এটার উদাহরণ হতে পারে কপার থেকে কপার প্লাস থেকে কপার 2+, অর্থাৎ দুইটাই হচ্ছে হলো
একে অন্যের ভাইস ভার্সা। আচ্ছা লাস্টে এসে পড়বো সেটা হলো গ্যাস অর্ধকোষ। এটার কি হবে, প্লাটিনামের পাত্রে মার্কা হাইড্রোজেন নিবা, সেখান থেকে হাইড্রোজেন আয়ন হবে, এটা ছিল 1 ATM, এটা হবে হলো 1 অ্যাকুয়াস সলিউশন। এটাই হচ্ছে ভাই গ্যাস অর্ধকোষের উদাহরণ। বুঝতে পারছো? এটা থাকে হচ্ছে 1 মোল যদি থাকে তাহলে তার বিজারণ বিভব ইএমএফ এর ভ্যালু হয় হচ্ছে 0, কারণ এটা হয়ে যায় হচ্ছে বিশুদ্ধ অর্ধকোষের উদাহরণ, বিশুদ্ধ তড়িৎতার নির্দেশক বলা হয় এটাকে। আমরা আসবো, সমস্যা নেই, ধীরে ধীরে। আচ্ছা সরি, আমি ভুল জায়গায় চলে আসছি। আচ্ছা একটু একটু দাঁড়া, এই তো সঠিক জায়গায় আবার চলে আসছি। কি বলছে দেখো, এই যে দেখো কি বলছে, প্লাটিনাম যুক্ত এটা চিনতে পারছো, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন হলো। এটা কি প্রকার অর্ধকোষের উদাহরণ, এই যে গ্যাস অর্ধকোষ। ক্লিয়ার? পরের প্রশ্নে আসো। ক্যালোমেল তড়িৎদ্বার একটাই বলছিলাম, কি মার্কারি ক্লোরাইড, এই যে মার্কারি ক্লোরাইড, এই G2Cl2, ভালো করে দেখো আমি এটাই লিখছি। ওকে, সবাই কিন্তু আবেগে এটা দাগিয়ে দিতে পারে, খবরদার না। আসো পরের প্রশ্নে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, দেখা যায় কিনা জানি না। আসো দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে কি এটা জারণ বিভব দেওয়া আছে। সিলভার থেকে সিলভার প্লাস, তাহলে এটাও কিন্তু জারণ বিভব দেওয়া আছে। এখন বলো দুটা জারণ বিভবে তো ইএমএফ হয় না, জারণের সাথে বিজারণের হয়, তাহলে কি হবে, বিজারণ ব্যবহার করো, তাহলে সিলভার প্লাস থেকে সিলভার যদি করো তাহলে মাইনাসের জায়গায় একটা প্লাস আসবে, এটাই চেঞ্জ হবে। তাহলে মোট বিভব কত হবে, এইটার এটা যোগ করে দাও এবার, তাহলে হয়ে যাবে। একটু আগে আমরা করছি 1.559। ওকে, 27 নম্বরে আসো। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে ব্যবহার করা যেতে পারে, দেখো খুব ভালো করে বুঝবা। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে, খেয়াল করো, হাইড্রোজেন ক্যাথোড হিসেবে কাজ করবে এটা বলছে। হাইড্রোজেন যদি ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে হাইড্রোজেনের আরেকটাকে অ্যানোড হিসেবে কাজ করতে হবে। এখন আমরা যে সক্রিয়তা সিরিজ পড়ছি, উপরেরটা অ্যানোড, নিচেরটা ক্যাথোড, তার মানে হাইড্রোজেন যদি ক্যাথোড হয় তাহলে আমাকে এমন একটা মৌল নিতে হবে যেটা হলো তার থেকে বেশি সক্রিয়, সে অ্যানোডে যাবে। তাহলে দেখো তো, এই যে সিলভার, কপার, গোল্ড, কুলাঙ্গার, হাজিয়াস, পিটা, ব্যামাই সবাই হাইড্রোজেনের নিচে ছিল, কিন্তু জিঙ্ক উপরে ছিল, তাহলে জিঙ্কই অ্যানোড হিসেবে ইউজ করতে পারবো আমরা এখানে। ওকে, আই গেস বুঝতে পারছো। পরের প্রশ্নে আসো, 28 নম্বর। সেম কথা, হাইড্রোজেনের অর্ধকোষে অ্যানোড হিসেবে কোনটি উপযুক্ত, তার মানে সক্রিয়তা সিঁড়িতে হাইড্রোজেনের থেকে উপরে যে আসে সেই অ্যানোড হিসেবে উপযুক্ত হবে। এটার অ্যান্সার ভুল দেওয়া আছে ভাইয়া, সিলভার হবে না, কপারও হবে না, মার্কারিও হবে না, এটার অ্যান্সার হবে ক, জিঙ্ক 2+ জিঙ্ক। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো, কারণ এই যৌবনে অ্যানোড হিসেবে কোনটা উপযুক্ত, আর আগের কোশ্চেনে সেম কোশ্চেন, বুঝছো? তো এটাই অ্যান্সার হবে। আসো 29 নম্বর। কোনটি প্রাইমারি তড়িৎদ্বার নির্দেশক, এই দেখো আমি হচ্ছে একবারে বলে দিই, মনে রাখো, তোমাদের জন্য বেটার হবে। সেটা হচ্ছে যদি বলে প্রাইমারি তড়িৎদ্বার নির্দেশক, প্রাইমারি কি লিখলাম রে, আচ্ছা প্রাইমারি তড়িৎদ্বার নির্দেশক, তড়িৎদ্বার নির্দেশক, তাহলে মনে রাখবো ভাই এটা হলো হাইড্রোজেন। আর প্রাইমারি মানে কি, মুখ্য তড়িৎদ্বার অনির্দেশক, অনির্দেশক, এটার নাম হলো ক্যাডমিয়াম, এটাকে ক্যাডমিয়াম। তাহলে বাকি সবাই হলো গৌণ তড়িৎদ্বার নির্দেশক, তাহলে বাকি সব, এটা হলো বেস্ট ওয়ে মনে রাখার। ওকে, মুখ্য তড়িৎদ্বার নির্দেশক হাইড্রোজেন, মুখ্য তড়িৎদ্বার নির্দেশক ক্যাডমিয়াম, বাকি যা আছে সবাই হলো গৌণ তড়িৎদ্বার নির্দেশক। তড়িৎদ্বার নির্দেশক দুই রকম, প্রাইমারি আর সেকেন্ডারি, মুখ্য আর গৌণ। তাহলে প্রশ্ন আসে, প্রাইমারি তড়িৎদ্বার নির্দেশক কে হবে, এটা ভুল দেওয়া আছে, কে হবে ভাইয়া, এক কথায় হাইড্রোজেন। ক্যালোমেলও না, গ্যাস তড়িৎদ্বারও না, জারণ বিভবও না, এরা সবাই হলো সেকেন্ডারি তড়িৎদ্বার নির্দেশক। আল্লাহ, এতগুলা ভুল কেন দেওয়া আছে, তোমরা অবশ্যই সঠিকটা জাগাবা ভাইয়া, আর জেনে বুঝে জাগাবা। ওকে, পরের প্রশ্ন আসো, 30 নম্বর। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোলাইট, দেখো তো এই যে আমি একটু আগে পড়াইছি, এটা মিলে গেছে। আসো পরের প্রশ্ন, কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, এই যে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, সব পড়াই ফেলছি। কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, ক্যাডমিয়াম কোথায় আছে, দেখো এই যে ক্যাডমিয়াম তড়িৎদ্বার। পরের প্রশ্ন, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। দেখছো, একটা বুঝে পড়লে তোমার সবগুলো এমসিকিউ হয়ে যায়। আসো পরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত,
আমি লিখে দিয়েছিলাম প্রমাণ অবস্থায় 0 ভোল্ট। কত? 0 ভোল্ট। আচ্ছা, গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ইউজ করা হয়? ফার্স্ট অফ অল গ্যাস ইলেকট্রোড মানে হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের পাশে আমি প্লাটিনাম লিখছিলাম। আর একটা মনে রাখো গোল্ড, গোল্ডের পার্ট ইউজ করা হয়, এই দুটা ইউজ করা হয়ে থাকে। ওকে, 36 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন তড়িৎদ্বারে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত? মনে আছে 1 atm এবং ওই পাশে অ্যাকুয়াস অবস্থায় 1 মোল লিখছিলাম। তার মানে আমি যদি এখানে আরেকবার লিখি তোমার জন্য, প্লাটিনাম হাইড্রোজেন ছিল, এটা ছিল হলো 1 atm। এ যখন হাইড্রোজেন প্লাস হইলো অ্যাকুয়াস অবস্থায় তখন এটা হয়ে গেল 1 মোল। ওকে, এটাই। আর এর ইএমএফ কত ভাইয়া? এর ইএমএফ হলো 0 ভোল্ট। ওকে, আসো আসো, তাহলে কি বলছে প্রশ্নটা? প্রমাণ অবস্থায় হাইড্রোজেন তড়িৎদ্বারে অ্যাসিডের ঘনমাত্রা কত? 1 মোল। পরের প্রশ্ন, নিচের কোনটি শক্তিশালী বিজারক? মনে আছে সক্রিয়তা সিরিজের প্রথম মৌলই ছিল লিথিয়াম, তাহলে লিথিয়ামটা সবার উপরে, উপরেরটা জারণ করবে, জারণ যে করে সেই হলো বিজারক, তাহলে লিথিয়াম হবে আমাদের অ্যান্সার। ওকে, আসো 38 নম্বর কোশ্চেনে আসি। কি বলছে দেখো তো ভাইয়া, 38 নম্বর প্রশ্নে বলছে তড়িৎ বিশ্লেষণ কালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? ভালো, এটা বলো। তড়িৎ বিশ্লেষণ কালে উপরেরটা বিজারক, বিজারক মানে জারণ, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, সে কি চার্জ মুক্ত হবে? সে তো চার্জ দিবে, চার্জ যুক্ত হবে সে। আর নিচের গুলা কি করবে? জারক, জারক মানে বিজারণ করবে, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ করবে, তাহলে যারা নিচে আছে তারা হবে হলো এটা। তাহলে দেখো তো গোল্ড সবার নিচে ছিল না ভাই, তাহলে সবার আগে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, সবার আগে চার্জ মুক্ত সেই হবে। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? দেখো আমরা পজিটিভ পড়তেছি, এখানে কি আসে? নেগেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভের সিরিয়ালটা একটু মনে রাখি। প্রথমে মনে রাখবা নাইট্রেট, এরপরে সালফেট, এরপরটা হচ্ছে ভাইয়া ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। তাহলে সবার নিচে যে সে আগে চার্জ মুক্ত হবে, সবার নিচে কি আছে? হাইড্রোক্সাইড, তাহলে সবার আগে চার্জ মুক্ত হবে এটা। আচ্ছা, ও সবার শেষে হবে হলে এটা। ওকে, পরের প্রশ্ন আছে 40 নম্বর, নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু? সবচেয়ে কম সক্রিয় কে? অবশ্যই গোল্ড, সক্রিয়তা সিরিজে সবার নিচে ছিল গোল্ড, তাহলে গোল্ড হবে সবচেয়ে কম সক্রিয়। ওকে, আচ্ছা 41 নম্বর কোশ্চেন, নিচের কোন ধাতু 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 ধাতবায়ন তড়িৎদ্বার? খেয়াল করো তো, এরকম আমি কি লিখছিলাম, প্রথমে থাকবে ধাতু, এখান থেকে হবে ধাতবায়ন, প্লাস বা প্লাস যাই হোক 2+3+। খেয়াল করো তো, এটা কি ক্যালোমেল তড়িৎদ্বার, এটা কি জারণ বিজারণ তড়িৎদ্বার। আরে এটাও তো হচ্ছে না, সিলভার ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইড, এটা তো নেগেটিভ হয়ে গেল। এখানে আসো তো, সিলভার আর সিলভার নাইট্রেটে কি অবস্থা আছে? সিলভার থেকে সিলভার প্লাসে হলো না, মিলে গেছে না এটার সাথে, তাহলে এটাই তো আমাদের অ্যান্সার হবে, ধাতু ধাতবায়ন। আসো, এখন অ্যাকুয়াসও আছে, সেখান থেকে বোঝা যাচ্ছে। পরের প্রশ্নে আসো, কি বলছে 42 নাম্বার, সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে? ওই যে ধাতুগুলো উপরে হবে ভাইয়া, তোমার সিরিজ ধরো মনে নাই, পরীক্ষার হলে মাথা ব্ল্যাঙ্ক হইতেও পারে, তখন কি করবা? ধাতুর কথা ভাববা। তাহলে দেখো তো, লেড, কপার, সিলভার, সবার থেকে ক্যালসিয়াম কিন্তু মোর এলিজেবল ধাতু, এই জন্য গ্রুপ 2 এর ধাতু, তাহলে সেটাই হবে সক্রিয়তা সিরিজের সবার উপরে। ওকে, পরের প্রশ্ন 43, তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজের নিচের কোনটি সঠিক ধাতু উপরে? এই দেখো অ্যালুমিনিয়াম, তুমি জাস্ট মনে রাখো, এই সিরিয়ালটা যদি মনে রাখো তোমার জন্য বেটার আর কি। অ্যালুমিনিয়াম নিকেলের থেকে উপরে ছিল। পরের প্রশ্ন 44 নম্বর, তামার প্রমাণ জারণ বিভব কত? এই দেখো আরেকটা প্রশ্ন চলে আসছে। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে জারণ বিভবের বেসিকটা শিখেছি, এখন তোমাকে বলবো তোমাকে এগুলো কিছু মনে রাখতে হবে। কয়েকটা জারণ বিভবের নাম তোমাকে মনে রাখতে হবে। যেমন আমি যদি বলি জিঙ্ক, তাহলে তোমার মাথায় আসতে হবে, আমি সব জারণ বিভব লিখে দিচ্ছি। আমি কি লিখে দিব ভাইয়া? আমি সব জারণ বিভবগুলা লিখে দিব। আচ্ছা, আমি সব জারণ বিভবের মান লিখবো। তাহলে জারণ বিভবের মান জানলে বিজারণ বিভবের মান পারবা না, জাস্ট নেগেটিভ হবে। জিঙ্কের জারণ বিভব হলো +0.76 ভোল্ট। এরপরে আমি যদি বলি আয়রন, তার জারণ বিভবের ভ্যালু হবে +0.44 ভোল্ট। এরপরে যদি আমি বলি হচ্ছে লেড, তাহলে তার জারণ বিভবের ভ্যালু হবে +0.13 ভোল্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলতেছি, একটু মনে রাখো। কপার, তাহলে এটার ভ্যালু হবে কপারের ক্ষেত্রে হবে -0.34 ভোল্ট। এরপরে যদি বলি মার্ক গোল্ড, মানে এজি মানে হচ্ছে রূপা, তখন হবে হলো -0.8 ভোল্ট। আর যদি বলি গোল্ড, তাহলে তার ভ্যালু হবে ভাইয়া -1.42 ভোল্ট। এই কয়টা জিনিস তুমি একটু মনে রাখো ভাইয়া, এগুলা কিন্তু লাগবে অ্যাজ এ মেডিকেল ক্যান্ডিডেট, তোমাকে কিন্তু এই কয়েকটা জারণ বিভবের মান মাথায় রাখতে হবে। আর যদি বিজারণ হয় তাহলে এখানে জাস্ট মাইনাস করে দাও, প্লাস আর এগুলাকে প্লাস করে দাও,
তাহলে হয়ে যাবে। ওকে, আসো তাহলে আমরা আসি। কি বলছে, তামার জারণ বিভবের মান কত? কিসের বিভব চাইছে? বিজারণ বিভব চাইছে। তামার জারণ বিভব বললাম -0.34, তাহলে বিজারণ বিভব হবে প্লাস। এই তো আমরা যে কোনো একটা শিখবো তাহলেই হচ্ছে, তো সমস্যা নেই। জিঙ্কের আবার দেখো জারণ বিভব চাইছে, তাহলে কি হবে? +0.76, একটু আগে পড়লাম। পরের প্রশ্ন 46, অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? এতবার করে বলছি, এটা পারবা না? অবশ্যই বাড়ানো উচিত ভাই। অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। পরের প্রশ্ন 47, ডেনিয়াল সেল তৈরিতে অ্যানোড রূপে কোনটি ইউজ করা হয়? মারাত্মক কোশ্চেন ভাইয়া। কেন মারাত্মক কোশ্চেন? দেখো, ডেনিয়াল সেল কি আসলে? এতক্ষণ ধরে যাহা বকবক করলাম তাহাই ডেনিয়াল সেল। দুইটা থাকবে, একটা থাকবে অ্যানোড, একটা থাকবে ক্যাথোড। কিন্তু এখানে স্পেসিফিক ডেনিয়াল সেল বললে এটা স্পেসিফিক। ডেনিয়াল বললে অ্যানোডে আমি ইউজ করব জিঙ্কের তড়িৎদ্বার, আর ক্যাথোডে ইউজ করব হচ্ছে কপারের তড়িৎদ্বার। তখন কি হবে? জিঙ্ক 2+ রূপে আসবে, বের হবে, আর হচ্ছে আর আর কি হবে? কপার 2+ কপার রূপে ফিরে আসবে। অ্যানোড রূপে জিঙ্ক ইউজ করছো, কপার রূপে ক্যাথোড রূপে তুমি কপার ইউজ করছো। এই দেখা যায় তো? আচ্ছা দেখা যায় তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? এটা হলো ডেনিয়াল সেলের সব কিছু। ঠিক আছে, এটা দিয়ে তোমার হয়ে যাবে। আসো অ্যান্সার করি। কি বলছে? এই যে জি 47, ডেনিয়াল সেলে অ্যানোড রূপে কি ইউজ করা হচ্ছে? জিঙ্ক 2+। ওকে, লবণ সেতুতে নিচের কোন লবণটি ইউজ করা হয়? লবণ সেতু কি তোমরা জানো? এই যে সাম্যতা নিয়ন্ত্রণ করার জন্য যে সেতু ইউজ করি সেটাই লবণ সেতু। কি কি ইউজ করা হয় সবগুলো আগে দেখি, মনে রাখবো ভাই, এইভাবে তোমার জন্য বেটার। পটাশিয়াম, প্রথমে লেখো নাইট্রেট, এটা হলো প্রথমে ইউজ করবা। এরপরে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেটের সাথে মনে রাখো সোডিয়াম সালফেট। আর পটাশিয়াম নাইট্রেটের সাথে মনে রাখো অ্যামোনিয়াম নাইট্রেট। আমরা এই 5টা ইউজ করি। এখন তুমি তাহলে ঠস ঠস করে এমসিকিউ গুলা দেখো। লবণ সেতুতে কোন লবণ ইউজ করা হতো? পটাশিয়াম ক্লোরাইড। মিলে? আসো পরের প্রশ্ন, লবণ সেতুতে কোন দ্রবণ ব্যবহার করা হয়? পটাশিয়াম নাইট্রেট। মিলে? পরের প্রশ্ন আসো, লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষণ কোনটা? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। মিলে? এই 5টা মনে রাখবা। দেখা যায় তো? হ্যাঁ দেখা যায়। আচ্ছা তাহলে আমাদের সবগুলো এমসিকিউ হয়ে গেল, দেখছো? জাস্ট মনে রাখতে হবে ভাইয়া তোমাকে। আসো আমরা 51 নম্বর কোশ্চেনে চলে আসি। বলছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আর কপার প্লাস থেকে কপার, এটা কিসের? ডেনিয়াল সেলের ক্ষেত্রে। আসলে কোষ্ঠীতে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? ক্যাথোড মানে কি? ইলেকট্রনের গ্রহণ। এই যে এটা গ্রহণ করছে, একটু আগে সবগুলা বলছি না ডেনিয়াল সেল দিয়ে, ওটাই আসলে। আসো পরের প্রশ্ন, ইএমএফ নির্ণয়ের সূত্র কি? এতক্ষণ ধরে তো এটাই আমরা বললাম না, জারণ আর বিজারণ বিভব। জারণ কার? অ্যানোডে। বিজারণ কার? ক্যাথোডে। তাহলে কি হবে? অ্যানোডের অক্সিডেশন, ক্যাথোডের রিডাকটেশন। এখন জানো না? অক্সিডেশন মানে জারণ, রিডাকটেশন মানে বিজারণ। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে ভাইয়া। পরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, ই ধরো ইএমএফ এর ভ্যালু, জারণ ভ্যালু দেওয়া আছে হলো, এটা কি? এটা হলো বিজারণ ভ্যালু দেওয়া আছে, +2+ থেকে প্লাস হলো, তাহলে বিজারণ ভ্যালু দেওয়া আছে এটা। আরেকটার বিজারণ ভ্যালু দেওয়া আছে এটা। দেখো দুইটা বিজারণ ভ্যালু দেওয়া আছে, তাহলে একটার জারণ হবে আরেকটার বিজারণ হবে, তাই না? এখন বলো তো, এক বড় না দুই বড়? খুব জটিল প্রশ্ন তাই না? দুই বড় এক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দুইটারই বিজারণ বিভব, একটার ক্ষেত্রে 1 আরেক ক্ষেত্রে 2, 2 বেশি পাওয়ারফুল। তার মানে একের কি হবে? জারণ হবে। এখানে খেয়াল করো দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, একটা 0.34, একটা হলো 2.30। তাহলে 2.30 মোর পাওয়ারফুল, এর বিজারণ হবে, এর জারণ হবে। তাহলে বিজারণ ভ্যালু দেওয়া আছে, জারণ ভ্যালু কত হবে? -0.34 হয়ে যাবে। তো এইটার এটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে এটাই তো টোটালি ইএমএফ হবে ভাইয়া। এই দুটাকে যোগ করলে হয় -1.36, সরি, যোগ করো 2.30 -0.34, তাহলে কি হচ্ছে? +1.96। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আসো পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো, দেখো কি প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন, সেম কোশ্চেন ভাইয়া। তড়িৎদ্বারে তড়িৎ কোষের সংকেত লেখো। এতক্ষণ ধরে তোমরা এটাই করছি। অ্যানোডে জারণ হবে, লিখলাম। ক্যাথোডে বিজারণ হবে, সেটাও লিখলাম। এটাই আমাদের সংকেত। বুঝতে পারছো? জিঙ্কের থেকে হাইড্রোজেন নিচে না, তাহলে জিঙ্কের জারণ আর হাইড্রোজেনের বিজারণ হবে। ওকে, পরের প্রশ্ন, লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হয় কোনটা? এই তো মনে রাখবা ভাইয়া, লেড স্টোরেজ ব্যাটারি মানেই তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি এখন বলে দিচ্ছি,
পরীক্ষার হলে গিয়ে তোমরা উল্টায় ফেলো না। ওকে, আসলে লেড স্টোরেজ ব্যাটারিতে ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। প্রথম কথা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, এটার অপর নাম কি? লেড সঞ্চয় ব্যাটারি, একই জিনিস। ওকে, এটাতে আমরা সঞ্চয় করে রাখি চার্জ, এই জন্য এটাকে বলে লেড যুক্ত ব্যাটারি চার্জ সঞ্চিত থাকে। এটাতে আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করি। কি ইউজ করি? সালফিউরিক অ্যাসিড ইউজ করি। কত পার্সেন্ট জলীয় দ্রবণ? 36 থেকে 38% জলীয় দ্রবণ। ওকে, এর ঘনত্ব কতটুকু বলো তো? এর ঘনত্ব থাকে 1.29 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এরপরে এর আপেক্ষিক গুরুত্ব কত থাকে বলো তো? এর আপেক্ষিক গুরুত্ব থাকে 1.25। আপেক্ষিক গুরুত্ব তো দুইটার অনুপাত, তার কোনো কিন্তু একক নাই, মাথায় রেখো, এটাও কিন্তু আসে। এই আপেক্ষিক গুরুত্ব পানির সাথে আমরা কোনো কিছু তুলনা করি, তাহলে আমরা পানি দিয়ে এই আপেক্ষিক গুরুত্বটাকে মেইনটেইন করি। কিসের পানি? বৃষ্টির পানি দিয়ে মেইনটেইন করি, সবকিছুর পানি দিয়ে কিন্তু হবে না, মাথায় রেখো। আসো, আপেক্ষিক গুরুত্ব গেল। এরপরে আসো রোধ। রোধ মনে রাখো 0.201 ওহম। এরপরে আসো ভাইয়া, এর ওজন কতটুকু হয়? এর ওজন হয় ভাইয়া 30 থেকে 60 পাউন্ড। কত? 30 থেকে 60 পাউন্ড হয়। লাস্টে গিয়ে মনে রাখবা এর ডায়াগ্রামটা। এর ডায়াগ্রামটা কেমন হবে? এটা খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। সেখানে লেড ইউজ করবা। লেড কিসে পরিণত হবে? পিবি। লেডটা লেড সালফেটে কনভার্ট হবে এবং হাইড্রোক্লোরিক, এই যে সালফিউরিক অ্যাসিড মাধ্যমে ইউজ করতেছো। এরপরে ডাবল চিহ্ন দাও। এরপরে কি হবে? আমাদের লেড অক্সাইডটা লেডে কনভার্ট হচ্ছে। এইখানে জারণ হচ্ছে এটার, এখানে বিজারণ হচ্ছে এটার। এটা দিয়ে আমি যেটা বোঝাইলাম, তার মানে বলতে পারি না ভাইয়া, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে এই জিনিসটা, এটা জারণ হচ্ছে, আর জারণ যার হয় সে বিজারক, তার মানে এখানে বিজারককে লেড। এরপরে এই জিনিসটার বিজারণ হচ্ছে, বিজারণ হওয়া মানে কি ভাইয়া? বিজারণ হওয়া মানে হলো জারক। তাহলে কার জারণ? জারক, সে জারককে, এই যে এটা লেড অক্সাইড। এই দেখো, তোমার লেড স্টোরেজ বা সঞ্চয় ব্যাটারির আগা মাথা কুণ্ড যা আছে সম্পূর্ণ জিনিস বলে দিলাম। এটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার আর একটা জিনিসও লাগবে না ইনশাল্লাহ। আর একটু ব্যবহারটা করতে পারো চাইলে, খুব বেশি উৎসাহী হলে অতটুকু পড়ো, তাহলে তোমার হয়ে যাবে। দেখো প্রশ্ন কি বলছে, লেড স্টোরেজ ব্যাটারিটা কি ইউজ করা হচ্ছে? সালফিউরিক অ্যাসিড কত পার্সেন্ট? 36 থেকে 38%। পরের প্রশ্ন, লেড স্টোরেজের তড়িৎ বিশ্লেষণ স্বরূপে কি ইউজ করা হয়? এই যে সেম কথা, সালফিউরিক অ্যাসিড। ওই যে তুমি ডায়াগ্রামে দেখলা সালফিউরিক অ্যাসিড ইউজ হয়েছিল, ওইটাই। পরের প্রশ্ন, আচ্ছা, লেড স্টোরেজের আপেক্ষিক গুরুত্ব কত? 1.25। দেখো হয়ে গেছে। লেড স্টোরেজের অভ্যন্তরীণ রোধ কত? 0.001 ওহম। পরের প্রশ্ন, মোটর গাড়িতে ব্যবহৃত লেড স্টোরেজের মাঝে 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 পানি দেওয়া হয় কেন? মাঝে মাঝে তবু পাই দেখা, চিরদিন কেন পাই না। আচ্ছা, মাঝে মাঝে কেন পানি দেই? এই যে আপেক্ষিক গুরুত্বটাকে মেইনটেইন করার জন্য। ওকে, এটা হয়ে গেছে সব। আচ্ছা, 60 নম্বর কোশ্চেনে আসো, কি বলছে দেখো। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? কোনটা? লেড স্টোরেজে লেড প্রবেশ করবে ভাইয়া, স্টোরেজে তো আমরা লেড দিয়ে করতেছে। শুষ্ক কোষের ইএমএফ কত? একটা না মুখস্থ, 1.5 প্লাস 1.5। আচ্ছা, তা আমি একটু বলে দিই, যতগুলা কোষের ইএমএফ আছে সবগুলো একবারে বলে দিচ্ছি। প্লিজ মনে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা না একটা অবশ্যই আসবে, 100% গ্যারান্টি। ওকে, আসো প্রথমে আসো শুষ্ক কোষ। শুষ্ক কোষ, সাদা জিনিস আশা আশা করি দেখা যাবে। শুষ্ক কোষ বা ড্রাই সেল। ড্রাই সেল এর হচ্ছে আমরা ইএমএফ এর ভ্যালু হয় +1.5 ভোল্ট। আমরা কার ইউজ করি? কারের ব্যাটারিতে আমরা 6টা ইউজ করে থাকি। তোমার লেড অ্যাসিড, কি লেড অ্যাসিড ইউজ করা হয়, লেড অ্যাসিড। এটার ইএমএফ কত হবে? একটার ক্ষেত্রে হবে 2 ভোল্ট। এরপরে আমরা ক্যালকুলেটর ইউজ করি সবাই, ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে আমরা মার্কারি ইউজ করি। মার্কারি মানে কি? এই যে এটার আরেকটা হলো ক্যালকুলেটর আমরা ইউজ করে থাকি তোমার হচ্ছে সিলভার বাটন। কি? সিলভার বাটন। দেখো ক্যালকুলেটরে মার্কারি আর সিলভার বাটন দুইটা ব্যাটারি ইউজ করা হচ্ছে, দেখা যায় তো। হ্যাঁ, মার্কারিতে কম, সিলভারের আণবিক ভর বেশি। এইখান থেকে মনে রাখবা এটার ভোল্ট হলো এত 1.3, এটা হলো 1.6 ভোল্ট। এরপরে মনে রাখো ভাইয়া লিথিয়াম আয়ন। লিথিয়াম আয়ন খুবই ইম্পর্টেন্ট, লিথিয়াম আয়ন। এটাতে ইউজ করা হয় হচ্ছে প্লাস
লিথিয়াম আয়নের ক্ষেত্রে আমরা ইউজ করবো সবচেয়ে বেশি 3.7 ভোল্ট। আর হাইড্রোজেন ফুয়েল সেলে আমরা ইউজ করে থাকি হাইড্রোজেন ফুয়েল সেল, এটাতে আমরা যেটা ইউজ করি সেটা হলো সবচেয়ে কম ভোল্ট প্লাস 1.23 ভোল্ট। ওকে, এই যে আমরা এই দুটা পড়লাম লাস্টে, লিথিয়াম আয়ন আর হাইড্রোজেন ফুয়েল সেল, এরা হলো রিচার্জেবল। এরা কি রিচার্জেবল। এই যে তোমরা ব্যাটারি ম্যাটারি ইউজ করো, মোবাইল ফোন, এই যে আমারটা ওনার 400, তো এগুলাতে কি ইউজ করা হচ্ছে? লিথিয়াম আয়ন ইউজ করা হচ্ছে। তাহলে তোমরা ইলেকট্রনিক ডিভাইসে ডিভিআইসি এটাতে তুমি এই লিথিয়াম ব্যাটারি আয়ন ইউজ করবা। ওকে, এরপরে আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো চাইলে এখান থেকে, যে হাইড্রোজেন ফুয়েল সেলে তোমার অ্যানোড এবং ক্যাথোড, আচ্ছা আমরা এটা পরবর্তীতে শিখতেছি, তুমি আপাতত এতটুকু মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া, চাইলে এসএস নিয়ে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা পরের প্রশ্নটাতে আসো। কি বলছে দেখো, যে শুষ্ক গোছের ইএমএফ কত? শুষ্ক গোছের অ্যানোড কোনটা? এই যে দেখো, একবারে বলে দিই, শুষ্ক কোষের কি কি আছে, পুষ্টিমূর্তি সব কিছু বলে দিব। দেখো, এটা হচ্ছে আমাদের শুষ্ক কোষ, মানে ব্যাটারি আর কি, আমরা যে পেন্সিল ব্যাটারি ইউজ করি। এটা কি কার্বন দণ্ড না ভাইয়া? কার্বন দণ্ড। ভেতরে কি আছে? জিঙ্ক আছে না? এই ভেতরের এই জিঙ্কটাই হচ্ছে হলো ভাইয়া বিজারক, যার জারণ ঘটবে। আর বাইরের যে কার্বন দণ্ড আছে সে হলো জারক, তার কি হবে? বিজারণ হবে। এতটুকু তুমি মনে রাখো তাইলেই হবে। তার সাথে একটু মনে রাখতে পারো ভাইয়া, যে উত্তেজক হিসেবে এখানে ইউজ করা হয় হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড। আর সদন নিবারণ, এই যে আবরণ, এটা যাতে নিদারণ না হয়, সদন নিবারণ হিসেবে ইউজ করা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি এতটুকু মনে রাখতে পারো তোমার শুষ্ক কোষের সবকিছু হয়ে যাবে। আর ইএমএফ তো আমি আগেই বলছি 1.5 ভোল্ট, তাহলে আমাদের সবগুলা কিন্তু কভার আপ হয়ে গেছে। এখন জাস্ট মিলাম, কি বলছে? শুষ্ক কোষে অ্যানোডে কোনটা ইউজ করা হচ্ছে? জিঙ্ক। ক্যাথোডে বললে হয়তো কার্বন দ্বন্দ্ব। এই যে ম্যাঙ্গানিজ অক্সাইড, সদন নিবারক, অ্যামোনিয়া ক্লোরাইড, এটা হচ্ছে কি হিসেবে? উত্তেজক হিসেবে ইউজ করা হয়। চারটা জিনিসেরই ইউজ দিয়ে নিলাম। ওকে, পরের প্রশ্ন, লেড স্টোরেজ ব্যাটারির সংকেত কোনটা? এই যে দেখো, আমি হুবহু কিন্তু এই যে লেডের স্টোরেজে যা ছিল গোষ্ঠীমূর্তি সব উদ্ধার করে দিছি না? দেখো চলে আসছে। আসো 64 নম্বর কোয়েশ্চেন, কি বলছে? কোনটি রিচার্জ করা যায়? বলছি ভাইয়া, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, নট লিথিয়াম ব্যাটারি, ওই দুইটা হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি। আচ্ছা পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যাটারির হার্টের পেসমেকার রূপে ইউজ করা হয়? লিথিয়ামের দুইটা আছে, একটা হলো লিথিয়াম আয়ন আর একটা জাস্ট লিথিয়াম। এই লিথিয়ামটাকে এসভিও, এটাকে বলা হয় লিথিয়াম এসভিও ব্যাটারি। এখানে গ্রাফাইট ইউজ করা হয় আসলে, এটা তুমি হার্টের পেসমেকারে ইউজ করবা। তুমি হার্টের পেসমেকারে মোবাইলের ব্যাটারি তো দিবা না, তাই না? তো এখান থেকে মনে রাখতে পারো, এটাই অ্যান্সার। ওকে, হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত বলছিলাম? সবচেয়ে কম 1.23 ভোল্ট। আচ্ছা হাইড্রোজেন ফুয়েল সেলে, এটা একটু মাথায় রাখো, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড বা ক্যাথোড হিসেবে ইউজ করা হয় গ্রাফাইট। কি ইউজ করা হয়? গ্রাফাইট। হোয়াট ইজ গ্রাফাইট ভাইয়া? গ্রাফাইট ইজ নাথিং বাট কার্বনের একটা রূপভেদ। আমরা জানি এখানে কোন সংকরণ হয়? sp2 সংকরণ হয়, তার ফলে কি হয়? ইলেকট্রনের প্রবাহিত হইতে পারে, তাই না? আচ্ছা, আর এটাকে তোমাকে পরিচালনা করার জন্য কি ইউজ করতে হবে? প্লাটিনামের দ্বন্দ্ব ইউজ করা লাগবে। এই তো সবকিছু হয়ে গেছে, দেখা যায় তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আসো, হাইড্রোজেন ফুয়েল সেলে কোথায় গেল? এই যে হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড ইউজ করা হয় কি? গ্রাফাইটের দ্বন্দ্ব, দুই জায়গাতেই। হাইড্রোজেন ফুয়েল সেলে ক্যাথোডের জ্বালানি হিসেবে কোনটি উৎপন্ন হয়? এটা মনে রাখো, একটা হচ্ছে অ্যানোড আর একটা হলো ক্যাথোড। অ্যানোডের জ্বালানি হিসেবে, একটু মনে রাখো, অ্যানোডের জ্বালানি হিসেবে ইউজ করা হয় হচ্ছে হয় হাইড্রোজেন নতুবা মিথেন। ওকে, আর ক্যাথোডের জ্বালানি হিসেবে ইউজ করা হয় হচ্ছে, আমি মনে রাখতাম ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। বিজারণ কে করে? জারক করে। জারক কে? সবসময় অক্সিজেন। তাহলে কি হবে ভাই অ্যান্সার আমাদের? অক্সিজেন গ্যাস। পরের প্রশ্ন, নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না? বা এটা একটু মনে রাখো, আমাদের একটা শখ আছে হাজারি নার্সারের বই, ওই শখটা একটু পড়বা, পিএমএফসি, এটাতে আমরা কোনো ইলেকট্রোলাইট থাকবে না। ওকে, তরল ইলেকট্রোলাইট থাকবে না, এটা মাথায় রাখো। ওকে, আসো পরের প্রশ্নে আসি। 70 নম্বর প্রশ্নে কি বলছে? যে হাইড্রোজেন ফুয়েল সেলে প্রভাবক হিসেবে ইউজ করা হচ্ছে কোনটা? প্লাটিনাম। বারবার আমরা প্লাটিনাম আর গোল্ড ইউজ করি। আচ্ছা, তো দেখো প্লাটিনাম আমাদের অ্যান্সার। নিচের প্রশ্ন, আচ্ছা 71 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ বান্ধব? হাইড্রোজেন ফুয়েল সেল রিচার্জেবল।
আবার হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটাও রিচার্জেবল, কিন্তু লিথিয়াম আয়ন আমাদের একটা ভারী ধাতুর ভিতরে, মানে পরিবেশের জন্য অনেক হার্মফুল হয়, পরিবেশের এনভায়রনমেন্টে অনেক ক্ষতি করে। কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেলে তোমরা বাই প্রোডাক্ট হিসেবে পাবো পানি, তাহলে এটা কি পরিবেশের ক্ষতি করবে? না, করবে না। এই জন্য এটাই হচ্ছে হলো আমাদের পরিবেশ বান্ধব। পরের প্রশ্ন, সালফেট দ্রবণে 0.1 আম্পায়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলে ক্যাথোডে 1 গ্রাম ধাতু জমা হয়। কত গ্রাম হলে কত সময় ধরে? টি চাইছে, সেম প্রশ্ন। কিউ ইকুয়াল আইটি ইকুয়াল এন ই এফ। দেখো এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম ই এফ, এখানে তোমার ডাব্লিউ দেওয়া আছে, আইও দেওয়া আছে, টি চাইছে, তাহলে বসাই দাও, তাহলে হয়ে যাবে। আবারও বলছি, একবার ক্যালকুলেটরে বসাও, পরের বার মনে রাখো, বেস্ট। ওকে, পরের প্রশ্ন আসো, 72 নম্বর থেকে 73। কোনটি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? এটা তো মনে রাখো ভাইয়া, আমরা প্রথমেই পড়ছি তড়িৎ বিশ্লেষ্য কোষ, সেই তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, তাহলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না, বিদ্যুৎ খরচ হচ্ছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, নাম দেখে বুঝবো। পরের প্রশ্ন, লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়? এই যে লেড অক্সাইড, এই বলছিলাম না, লেডের জারণ হয়, লেড অক্সাইডের বিজারণ হয়। ওকে, পরের প্রশ্নে আসি ভাইয়া, 75 নাম্বার প্রশ্ন। আচ্ছা একটু দাঁড়াও তো, হুম, লাস্টের দিকে আমরা চলে আসছি। কি বলছে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? সোডিয়াম ক্লোরাইডের জলীয় বিশ্লেষণ করো তো দেখি, করতে পারবা? এই যে এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ, তাহলে এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইডও আছে, পানিও আছে, এটাই হলো আদ্র বিশ্লেষণ। তাহলে পজিটিভ চার্জ কে? সোডিয়াম, দেখা যাচ্ছে কি না পজিটিভ? আচ্ছা আমি একটু একটু এইখানে লিখি, হ্যাঁ। এই পাত্র, এখানে সোডিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করবা, জলীয় বিশ্লেষণ করলে সোডিয়াম ক্লোরাইডের পানির সাথে মিশাইছো, তাহলে এই ক্ষেত্রে তোমার পজিটিভ চার্জ সোডিয়ামও আছে, হাইড্রোজেনও আছে, নেগেটিভ চার্জ ক্লোরাইডও আছে, হাইড্রোক্সিলও আছে। এখন দেখো তো, সোডিয়াম আর হাইড্রোজেনের ভিতরে হাইড্রোজেন নিচে আছে, তাহলে সে আগে চার্জ মুক্ত করবে, করে কি হবে? হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। একইভাবে ক্লোরাইড আর হাইড্রোক্সিলের ভিতরে হাইড্রোক্সিল সবার নিচে আছে, তোমার প্রথমেই ঠাস ঠাস করে বলে দেবে হাইড্রোক্সিল আগে চার্জ মুক্ত হবে, কিন্তু না। সোডিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণে, জলীয় দ্রবণের বিশ্লেষণে ক্লোরাইডের যে ডেনসিটি থাকে, এইটার কারণে তা 10⁷ গুণ মোর দেন হাইড্রোক্সিল, এর কারণে ক্লোরাইড আগে গিয়ে মুক্ত হবে, হয়ে কি হবে? ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এখন এও মুক্ত হয়ে গেলে, এ মুক্ত হয়ে গেলে, এ বেচারা দুটো আসে কষ্টে, এরা কি করবে? একসাথে ঘর সংসার শুরু করবে, করে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে। তাহলে আমরা কি কি পাবো? হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আমরা এই তিনটা পাচ্ছি। তা আসো দেখি এই তিনটা আছে কিনা। এই দেখো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় আদ্র বিশ্লেষণে কোনটা উৎপন্ন হয় না? মেডিকেলে সবাই সবসময় এটা বেশি ভুল করে, হয় আর হয় না। এই যে আমরা হাইড্রোজেনও পাইলাম, ক্লোরিনও পাইলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডও পাইলাম, কিন্তু এটা পাই নাই, তাহলে এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? বলা লাগবে, একটা শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড, এই যে প্রথমেই আমি ফার্স্ট এমসিকিউতে বলছি তড়িৎ বিশ্লেষ্য সবল শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখছো, প্রথম প্রশ্নের থিওরি থেকে তোমার 76 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন 77, কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়? তড়িৎকে রাসায়নিক, একটু আগে বললাম তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎটাকে ভাঙে ভাঙে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতেছে। ওকে, পরের প্রশ্ন 78, নিচের কোনটি শুষ্ক কোষের ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়? শুষ্ক কোষে অ্যানোড হিসেবে জিঙ্ক, ক্যাথোড হিসেবে কার্বন ইউজ করছি ভাইয়া, কতে ক্যাথোড, কতে কার্বন। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটি লবণ সেতুতে উৎকৃষ্ট? আমি এক নম্বরেই বলছিলাম সোডিয়াম নাইট্রেট, না সরি ভুল বলছিলাম, সোডিয়াম ক্লোরাইড, প্রথমে বলছি সোডিয়াম ক্লোরাইড। কারণ কি? তুমি পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, কারণ কি? পটাশিয়াম নাইট্রেটের সাথে অ্যামোনিয়া নাইট্রেটও আছে, সোডিয়াম সালফেট এবং পটাশিয়াম সালফেট বোথ আছে, বাট দেখো পটাশিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া ক্লোরাইডও নাই, সোডিয়াম ক্লোরাইডও নাই, সে একক, তাই জন্য সে পারফেক্ট। ওকে, আচ্ছা, সে সিঙ্গেল থেকে সে সবসময় পারফেক্টই হয় আসলে। পরের প্রশ্ন 80 নম্বর প্রশ্ন, আচ্ছা, লোহাকে মরিচা পড়া রক্ষা করতে কি করবা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, দেখছো লাস্টে এসে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। আমরা সেপ্রিতা সিরিজ পড়ছি না, উপরের গুলা অ্যানোড, নিচের গুলা ক্যাথোড, তাই না? এখন যে নিচে আছে সে তো ক্যাথোড, ক্যাথোডে এসে অ্যানোডের জিনিসগুলো জমা হবে, তাই তুমি অ্যানোড রূপে তাকে ইউজ করবা যে উপরে থাকবে, তাই না?
তাহলে আমরা দেখো লোহাতে মরিচা পড়া প্রতিরোধ করতে চাচ্ছি, লোহা হলো আয়রন, আয়রনের উপরে যে আসে তাকেই তুমি ওই জলীয় দ্রবণে দাও, তাহলে সে তোমার হচ্ছে তার উপরে একটা প্রলেপ তৈরি করবে আয়রনের উপরে। এখন দেখো লেড, মার্কারি, টাইটেনিয়াম এগুলো সবাই নিচে আছে, কিন্তু বুঝাই যাচ্ছে জিঙ্ক কিন্তু আয়রনের থেকে উপরে আছে। জিঙ্ক, তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম ম্যাঙ্গানিজ, তারপরে জিঙ্ক, তারপরে ক্রোমিয়াম, তারপরে আয়রন। তাহলে জিঙ্ক উপরে আছে। তাহলে মনে রাখবা প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে সবসময় উপরে সক্রিয়তা সিরিজের ওপরে যে আছে তাকে ইউজ করতে হবে, না হলে কি হবে, ক্ষয় হবে। তাহলে জিঙ্কের মরিচা পড়া রোধ করতে আমরা কি ইউজ করতে পারি এখানে, লোহার মরিচা পড়া রোধ করতে জিঙ্কই হলো মোর প্রিফারেবল, বাকিগুলো সব নিচে আছে। ওকে, আসো পরের প্রশ্নে। ধাতু ক্ষয়প্রাপ্ত হয় কোন ধরনের বিক্রিয়া দ্বারা? হ্যাঁ, এই যে একটু আগে পড়লাম যেটা জারণ বিজারণ, একটা ছাড়ে একটা নেই, তার কারণে ক্ষয়প্রাপ্ত হয়। পরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটা? দেখছো, ইলেকট্রনীয় পরিবাহী মানেই হলো ইলেকট্রন মানে ধাতু পরিবাহী, কপার ধাতু, কপার সালফেট ইলেকট্রোলাইটিক পরিবাহী, ফেরাস সালফেট ইলেকট্রোলাইটিক পরিবাহী, সোডিয়াম সালফেট ইলেকট্রোলাইটিক পরিবাহী। প্রথমে যেটা পড়াইছি এখন এসে সেটা লাগতেছে কাজে। ওকে, আসো পরের প্রশ্ন। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করা হলে কত গ্রাম সোডিয়াম ধাতু জমা হবে? 1 ফ্যারাডে, 1 মোল ইকুয়াল পারমাণবিক ভর ইকুয়াল চার্জের সমপরিমাণ ফ্যারাডে, তাই না? এখন সোডিয়ামের ক্ষেত্রে চার্জ কিন্তু 1, তাই না, এর ভ্যালু কিন্তু 1, তুমি 1 ফ্যারাডেই তুমি বিদ্যুৎ দিছো, তাহলে কত গ্রাম সোডিয়াম জমা হবে? 1 মোল। 1 মোল সোডিয়াম মানে কত? 23 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার হবে। দেখছো, ওই আগেকার জিনিসই কাজে দিচ্ছে। পরের প্রশ্নে আসি, নিচের কোন কোষ ডায়াগ্রামটি সঠিক? ডেনিয়াল সেলে কি পড়ছো? জিঙ্কের অ্যানোড, কপারের ক্যাথোড। জিঙ্ক থেকে কি হবে, আয়ন জলীয় দ্রবণে যাবে, কপার জলীয় দ্রবণ থেকে, কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে কপার কপার দণ্ডে যাবে, কপার আয়ন কপার দণ্ডে যাবে। তাহলে জিঙ্কে ক্ষয় হচ্ছে, জারণ হচ্ছে, আর কপারে বিজারণ হচ্ছে বা জমা হচ্ছে। তাহলে কি হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই যে আমরা করলাম লবণ সেতু ইউজ করলাম, কপার প্লাস থেকে কপার হচ্ছে, এখানে এটার জারণ হবে আর এটার বিজারণ হবে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে কি হচ্ছে, একটা জারণ হচ্ছে আর এক জায়গায় বিজারণ হচ্ছে। অর্থাৎ আমি যদি একভাবে বলি, এটা হলো আমাদের জিঙ্কের দণ্ড, এটা হলো আমাদের কপার দণ্ড। জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট দ্রবণে চলে যাবে জিঙ্ক 2+ রূপে, আর হচ্ছে কপার সালফেটও আছে, কপার সালফেট থেকে কপার 2+ কপার হিসেবে এখানে জমা হবে। এটা হলো জিঙ্কের দণ্ড, এটা হলো ভাইয়া অ্যানোড, আর এটা হলো ভাইয়া ক্যাথোড। আর এই জিনিসটাই হচ্ছে ডেনিয়াল সেল, ডেনিয়াল সেল। আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট এটাই ছিল। সো চ্যাপ্টার 4 তড়িৎ রসায়ন যেটা ছিল ভাইয়া, আমি মোটামুটি ট্রাই করছি তোমাদেরকে এই চ্যাপ্টারের বেসিক দিয়ে সম্পূর্ণ এমসিকিউটাকে সলভ করা। এবং তুমি যদি এই এমসিকিউগুলো সলভ করো আমার ক্লাসটা একটু মনোযোগী দিয়ে, তাহলে তুমি এই রিলেটেড আরও যতগুলো এমসিকিউ আছে ইনশাল্লাহ, কবি স্যার বলো, সেগুলো পারবা ইনশাল্লাহ। আর মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু তোমার বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট সব টপিকগুলোকে কাভার আপ করে ফেলছি। তুমি প্লিজ ভাইয়া যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে পারো, তুমি কিন্তু অনেক কিছু শিখে গেছো। এখন তোমার কাজটা কি ভাইয়া, তোমার কাজ হবে এই যে ভিডিওটা দেখার পরে তুমি নিজে নিজে একবার সলভ করো, আর ওই যে কিছু এমসিকিউ থাকে যেগুলোতে ক্যালকুলেটর লাগে, সেগুলা একবার করে চাইলে একটু মনে রাখতে পারো। দু একটা এমসিকিউ চলে আসে মাঝে মাঝে মেডিকেলে, কারণ যেনারা করে তেনারা তো বই থেকে ডিরেক্ট তুলে দেয়। আই গেস ভবিষ্যতে চেঞ্জ হইতে পারে, তাও আমি এই জন্যই আর কি বেসিক সহ দেওয়ার ট্রাই করছি। আর তোমরা যেহেতু মেডিকেল ক্যান্ডিডেট, তোমাদের উচিত হবে যে নিজে নিজে এমসিকিউগুলোকে সলভ করা। তবে হয় কি, নিজে সলভ করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, এই জন্য আগে দেখে নাও, তারপরে যদি তুমি নিজেই সলভ করো দ্যাট ইজ বেটার ফর ইউ। আমি আমার কথা যদি বলি, আমিও কিন্তু আগে কি করতাম, দেখে নিতাম, তাহলে আমার জন্য সহজ হয়ে যেত। আর এটা হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, আর তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেট তাদের অবশ্যই অ্যাডমিশন লাইফটা কিন্তু আসলে খুব টাফ, সময়টা অনেক কনজাস্টেড থাকে, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম মিলে একটা হজবরল অবস্থা থাকে। কোচিংয়ের কথা যদি বলি, আসলে এখানে কি হয় যে আসলে গাইডলাইন তেমন প্রপার দেওয়ার মতো কেউ থাকে না এতগুলো মানুষের ভিতরে। তা আমি তোমাদেরকে অ্যাজ এ ডিএমসির বড় ভাইয়া হিসেবে বলো, তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমরা
অবভিয়াসলি অনুশীলনীগুলোকে খুব ভালো মতো সলভ করবা, বুঝে বুঝে করবা, এটা তোমাদের জন্য অনেক বেটার হবে। তো এই তো, হ্যাঁ, তোমাদের সবার জন্য শুভকামনা। আমরা দেখতে দেখতে প্রায় 3 সেকেন্ড পার্টেরও ফার্স্ট পার্টটা শেষ করছি, সেকেন্ড পার্টেরও মোটামুটি শেষের পথে আছি। তো সবাই ভালো মতো পড়াশোনা করো, নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।